ব্যাপার, এই মুখটা এত গম্ভীর কেন? সকাল থেকে দেখছি কারোর সাথে ঠিক মতো কথা বলছো না। আপনার দেখার দরকার নেই আমি কেমন আছি সেটা নিয়ে চিন্তা করার ভান না করাই ভালো। ও তাই নাকি? আমি ভান করি নাকি সত্যি চিন্তা করি সেটা তো একমাত্র আমিই জানি। তুমি না জানলেও চলে। শুনুন, আমাকে বিরক্ত করা আপনার অভ্যাস হয়ে গেছে বুঝি। আমি আপনার ভাবির ছোট বোন বলে যে সব সময় আমার পেছনে লাগবেন সে আশা বাদ দিন। আরে বাহ, রাগ করলে তোমাকে আরো সুন্দর লাগে, তাই তো বারবার রাগানোর ইচ্ছে হয়। দয়া করে আপনার বাজে কথা বন্ধ করুন। আমি কারোর কথায় গলে যাই না। আর মনে রাখবেন আমি আপনার সিনিয়র। সিনিয়র তো বটেই, কিন্তু আমার হবু বউ বলতেও সমস্যা নেই। কি আজে বাজে কথা বলছেন? আমাকে কি বাচ্চা মনে করেছেন নাকি? এইসব বাজে মজা আর করবেন না। মজা নয় তুলি ম্যাডাম, সময়ই প্রমাণ করবে আমি কি বলতে চাই। তুলি আর এক মুহূর্ত দাঁড়ালো না। বিরক্তি আর রাগে পা ঠুকতে ঠুকতে চলে গেল। আর ঈশান দাঁড়িয়ে থেকে তার চলে যাওয়া পেছন দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে ফিসফিস করে বলল, রাগী হবু বউ, আমি তোমার রাগকেও ভালোবাসতে শিখে ফেলেছি। তুলি সোজা হেঁটে চলে এলো রান্নাঘরের দিকে। তার মুখে রাগের লাল, চোখে আগুনের মতো ঝিলিক। হাতের বালতি নামিয়ে তীব্র স্বরে তার বোনকে বলল, আপু, তোর দেবর ঈশানটা এত ফাজিল কেন? সব সময় আমার পেছনে লেগে থাকে, ছোট ছোট দুষ্টুমি করে রাগ বাড়িয়ে দেয়। আর তার থেকেও বড় কথা, তুই নাকি আমার বিয়ে দিচ্ছিস সেই ফাজিলের সাথে। তুলির বোন ঈশানের ভাবি একটু হেসে তুলির দিকে তাকালো। ওর মুখের বিরক্তি দেখে হাসি চেপে রাখতে পারছিল না। তুই কেন ওকে পছন্দ করিস না বলতো? ও তো খারাপ ছেলে নয়, খুবই ভালো ছেলে। ওর যত্নশীল মনটা তুই হয়তো বুঝিস না। তুলি দুহাত কোমরে রেখে যেন রাগে ফেটে পড়ল। ভালো না চাই, ওকে দেখলেই আমার গা জ্বলে যায়। সিনিয়র আমি, অথচ সে আমাকে তুমি করে কথা বলে। বেয়াদব একটা। আর তুই বলিস ও ভালো? তুলির বোন এবার হেসে ফেল। একটু কাছে এসে তার রাগী বোনের কাঁধে হাত রাখল। আরে বোকা মেয়ে, তুই যে ওর হবু বউ, তাই তো সে তুমি করে বলে। তুই তো রাগে পাগল হয়ে আছিস। তুলি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকলো, তার চোখে বিরক্তি আর অস্বীকার। আমি কখনোই ওকে বিয়ে করব না, বুঝলি? ওকে আমার একটুও পছন্দ না। তুই আর যাই করিস, এই ফাজিল ছেলের সাথে আমার বিয়ে দিতে পারবি না। তুলির বোন এবার একটু থেমে গিয়ে গম্ভীর স্বরে বলল, দেখ তুলি, এখন হয়তো তুই বুঝিস না, কিন্তু যেদিন বুঝবি সেদিন তুই নিজেই বলবি ঈশানের মতো কাউকে পাওয়াটা আমার ভাগ্যের সৌভাগ্য ছিল। তুলি মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। মনে হচ্ছিল গলাটা হঠাৎ যেন শুকিয়ে গেছে। তবুও রাগী মুখেই বলল, আমি কোনোদিনও ওকে মেনে নেব না। তার চোখের কোণে রাগের আড়ালে চাপা কেমন একটা দ্বিধা আর প্রশ্ন ঘুরছিল। আর ঈশানের ভাবি দূর থেকে তাকিয়ে মুচকি হাসলো, কারণ সে বুঝতে পারছিল যতই তুলি মুখে না বলুক, এই গল্পটা রাগের মধ্য দিয়েই ধীরে ধীরে অন্য রং নেবে। রাতে খাবারের টেবিলটা সাজানো হয়েছে জমকালোভাবে। গরম ভাত তরকারি মাংসের সুগন্ধে চারপাশ ভরে গেছে। সবাই টেবিলে বসে খাচ্ছে। ঈশান নিরিবিলি বসে আছে, আর তুলি বারবার অন্যমনস্ক দৃষ্টিতে তাকাচ্ছে চারদিকে। হঠাৎ ঈশানের মা কথা শুরু করলেন, বৌমা, আমি ভাবছি আর দেরি না করে ঈশান আর তুলির বিয়ে দিয়ে দেই। ছেলেমেয়েরা তো আগে থেকে একে অপরকে চেনে, বেশি টানাটানি করে লাভ কি? আমি চাই আমার ছেলের সংসারটা তাড়াতাড়ি দেখে যাই। তুলির হাতের চামচ থমকে গেল। মুখটা এক মুহূর্ত গম্ভীর হয়ে উঠল। সে ঈশানের মায়ের দিকে তাকালো, তারপর নিজের বোনের দিকে। বোনটা মাথা নিচু করে একটু হেসে উত্তর দিল, ঠিক বলেছেন মা, আমি বাবা মায়ের সাথে কথা বলবো। ওনারা যেহেতু রাজি আছেন তাহলে আর দেরি করার মানে দেখি না। আপনার কথাটাই ঠিক। এই কথা শুনে তুলির বুকটা ধক করে উঠল। তার মুখের রং বদলে গেল। সে আর চুপ থাকতে পারল না। ফিসফিস করে তার বোনের কানে বলল, আপু, তুই আবার কি বলছিস এসব? আমি কিন্তু একদমই রাজি নই। আমি তোকে আগেও বলেছি আমি ওকে চাই না। কিন্তু তুলি শেষ করতে না করতেই তার বোন তীব্র দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস স্বরে ঝাঁঝিয়ে উঠল, এখন এসব নিয়ে কথা তুলিস না। সবার সামনে মুখ খুলে কোনো রকম বেয়াদবি করিস না।
পরে তোর সাথে আলাদা করে কথা বলবো। তুলি দাঁত চেপে কিছুক্ষণ তাকিয়ে রইল তার বোনের দিকে। ভেতর ভেতর যেন আগুন জ্বলছিল। মনের মধ্যে কেবল একটাই কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। তুলি ভাবে, সবাই কেন জোর করে আমাকে ওর সাথে বিয়ে দিতে চাইছে? আমি তো তাকে একদমই পছন্দ করি না। সিনিয়র হয়েও সে আমাকে অসম্মান করে, ফাজিলের মতো হাসে, আর সবাই ভাবে ও ভালো ছেলে। না, আমি কখনোই তাকে চাই না। কিন্তু সেই রাগ, সেই অভিমান সবকিছু মুখের ভেতরে গিলে নিল তুলি। কেবল ভেতর ভেতরে ফুঁসতে লাগলো। আর ঈশান চুপচাপ সবার কথা শুনে হালকা হাসি দিয়ে প্লেটের ভাত নাড়াচাড়া করতে লাগলো। তার চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন সে নিশ্চিত রাগিয়ে মেয়েটা একদিন তাকে ছাড়তে পারবে না। রাত গভীর, সারা বাড়ি নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক আর আঙ্গিনার ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। খাওয়া দাওয়া সেরে সবাই যার যার ঘরে চলে গেছে। তুলি কিছুক্ষণ এপাশ ওপাশ করলো নিজের রুমে, তারপর হঠাৎ করেই দাঁড়িয়ে গেল। তার বুকের ভেতর কেমন একটা ঝড় বইছে, চোখে ঝিলিক, মুখে দৃঢ়তা। ধীরে ধীরে সে ঈশানের রুমের দিকে এগোলো। দরজাটা আধা খোলা ছিল। নক করে ঢুকে পড়ল তুলি। আপনার সাথে আমার কিছু কথা আছে। ঈশান মাথা তুলে তাকালো। টেবিলে বসে কিছু লিখলো। ঠোঁটে ছোট্ট হাসি টেনে বলল, আমি তো তোমার থেকে জুনিয়র, তুমি আমাকে তুমি করেই বলতে পারো তুলি। তার প্রয়োজন মনে করছি না আমি। ঠিক আছে, বলো কি বলবে। আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। ঈশান হেসে ফেল, কিন্তু চোখের গভীরে এক রহস্যময় শান্তি। কেন? আছে, অবশ্যই আছে, কিন্তু আমি সেটা আপনাকে বলতে পারবো না। ঈশান চেয়ারে হেলান দিয়ে সামনে ঝুঁকল। কারণ না বললে তুমি কিছুতেই বিয়ে ভাঙতে পারবে না। মানে? কারণটা মুখে বলতে পারবে না তুমি, আর আমি কারণ না শুনে এই সম্পর্ক ভাঙবো না। আপনি কেন বলছেন এসব? আমি আপনাকে পছন্দ করি না। পছন্দ করো না তো কি হয়েছে? আজকে পছন্দ না করলেও হয়তো একদিন করবে। আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে বিয়ে করতে পারবো না? ঈশান উঠে দাঁড়িয়ে দরজার পাশে গিয়ে বসল। এসব চিন্তা বাদ দিয়ে ঘুমাতে যাও তুলি, বিয়েটা আমাকেই করতে হবে। তুলির মুখ লাল হয়ে উঠল, রাগে ঠোঁট কাঁপছে। এক মুহূর্তে দাঁড়িয়ে থেকে দরজা খুলে বেরিয়ে গেল সে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় মনে মনে ফিসফিস করে বলল, এখন আমার কথা শুনছেন না, পরে এর ফল নিজেই ভোগ করবেন। তার চোখে সেই মুহূর্তে অদ্ভুত একটা ঝিলিক, যেন ভিতরে কোনো লুকানো রহস্য আছে যা সে কাউকে বলছে না। ঈশান দরজায় দাঁড়িয়ে সে চলে যাওয়া দেখল। ঠোঁটে রহস্যময় হাসি আর চোখে এমন এক আত্মবিশ্বাস, যেন সে আগে জানে এই রাগ আর অপছন্দ একদিন অন্য কিছু হয়ে যাবে। রাগে ফুঁসতে ফুঁসতে তুলে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বুকটা হাহাকার করছে, যেন কারোর সাথে মনের সব কথাগুলো উগরে দিতে চাই, অথচ কাউকে বলা যাচ্ছে না। বিছানায় বসে মুখ ঢেকে ফেলল সে। চারিদিক নিস্তব্ধ, কেবল বাতাসের পর্দা হালকা দোল। সেই নীরবতায় মধ্যে তুলির মনটা যেন চিৎকার করে উঠল। আমি কিছুতেই একজনের জীবন নষ্ট করতে পারি না। জেনে শুনে কি করে ঈশানের এত বড় ক্ষতি করব আমি? না না, এটা আমি হতে দেব না। আমাকে এই বিয়েটা আটকাতেই হবে। তুলির বুকের ভিতর ভয় আর যন্ত্রণা একসাথে জমে উঠল। সে জানে ঈশান মোটো খারাপ মানুষ নয়, বরং ওর ভেতরে আছে মমতা, হাসি খুশি স্বভাব। কিন্তু সেই কারণে তুলি আরো বেশি অস্থির হয়ে পড়ছে। ঈশানের সাথে বিয়ে মানে ওর জন্য সর্বনাশ ডেকে আনা। আমি জানি সত্যিটা, কিন্তু কাউকে বলতে পারবো না। আমি যদি একটাও কথা বলি সবাই আমাকে দোষী করবে, ভাববে আমি মিথ্যা বলছি। না, আমি কিছু বলবো না। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বুকের ভেতর হাজারো প্রশ্ন। কিরে, আটকাবো এই বিয়ে? বাড়ির সবাই তো রাজি হয়ে গেছে, আপু, মা, এমনকি বাবাও। আমি একা কি করে লড়বো এদের সাথে? তুলি দুহাত দিয়ে চোখ ঢেকে ফিস ফিস করে বলতে লাগলো, হায় আল্লাহ, এখন আমি কি করব? আমি কারোর সাথে আমার সত্যিটা শেয়ার করতে পারছি না, অথচ এই সত্যিটাই আমাকে পুড়িয়ে মারছে।
তার চোখের কোণে ভেসে উঠল এক লুকানো অতীত, যেন সে কোনো ভয়ঙ্কর সত্য জানে যা মুখে আনা যায় না। সেই সত্যিটা একই তীব্র যে তার চোখে দৃষ্টি ভারী হয়ে উঠল, চোখের কোণে রহস্যের ঝিলিক, মুখে তীব্র কষ্টের ছাপ আর মনে মনে প্রতিজ্ঞা। না, আমি চুপ করবো না। যেইভাবেই হোক আমাকে এই বিয়ে আটকাতে হবে, যত ঝড়ই আসুক না কেন। রাত গভীর হলো, কিন্তু তুলির চোখে ঘুম এলো না। সে জানে আগামী দিনে এক ভয়ঙ্কর লড়াই শুরু হতে যাচ্ছে, যেখানে তাকে একা লড়তে হবে নিজের লুকানো সত্য আর পরিবারের ইচ্ছার বিরুদ্ধে। সারা রাত এক ফোঁটা ঘুম আসেনি তুলির চোখে। বিছানায় গা এলিয়ে দিল, মাথার ভেতর কেবল একটাই কথা ঘুরছিল। আমাকে এই বিয়ে আটকাতেই হবে। আমি কিছুতেই ঈশানের জীবন নষ্ট করে দিতে পারি না। চোখের কোণে লালচে দাগ, ক্লান্ত শরীর, মন যেন আরো ভারী হয়ে গেছে। ভোরের আজানের সুর ভেসে আসতেই তুলি উঠে দাঁড়ালো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকালো। চোখ দুটো কেমন ফোলা, চেহারায় অস্থিরতা স্পষ্ট। না, এখানে আর থাকা যাবে না। আমি যদি থাকি সবাই আমাকে জোর করে রাজি করিয়ে ফেলবে। আমাকে বাড়ি ফিরতেই হবে। সকালবেলা হালকা রোদ জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। তুলি সোজা পায়ে হেঁটে চলে গেল তার বোনের রুমে। আপু, আমি বাড়ি চলে যাচ্ছি। বিছানা গুছাতে গুছাতে বোন চমকে তাকালো। কেন? এত ভোরে চলে যাবে কেন? হঠাৎ কি হলো? তুলি চোখ নিচু করে তাকিয়ে রইল, কণ্ঠে এক অজানা অস্থিরতা। বাড়িতে একটু কাজ আছে, আমাকে যেতেই হবে। তুলির বোন কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল, যেন মনে হলো তুলি কিছু লুকাচ্ছে। তবুও কিছু না বলে শুধু বলল, আচ্ছা, যদি যেতেই হয় তাহলে অন্তত নাস্তা করে যা। না আপু, আমার সময় নেই। আমি পরে কিছু খেয়ে নেব। এবার তাড়াহুড়ো করে নিজের ব্যাগ গুছিয়ে নিল সে। চুল শক্ত করে বাঁধল, ওড়না কাঁধে তুলে নিল, মুখটা গম্ভীর, চোখে চাপা অস্থিরতা। দরজার সামনে সে দাঁড়ালো, ঈশানের মায়ের সামনে। আন্টি, আমি বাড়ি যাচ্ছি, কিছু কাজ আছে, পরে আসবো আবার। ঈশানের মা একটু অবাক হয়ে তাকালেন। এই ভোরে চলে যাচ্ছিস? বৌমা কিছু বললো না তোকে? তুলে হালকা হাসি দিয়ে মাথা নিচু করলো। আপু জানে আন্টি আমার দরকার, তাই বেরোচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা গেটের বাইরে চলে গেল। কিন্তু তার চোখে তখনও স্পষ্ট একটা লুকানো সত্যি, যা সে কাউকে বলতে পারছে না। হয়তো সেই সত্যিটাই তাকে সারা রাত জাগিয়ে রেখেছিল, হয়তো সেই সত্যিটাই তাকে অবদ্ধ করেছে এই বিয়ে আটকানোর জন্য। আর ভেতরে ভেতরে ঈশানা তার রুমে বসে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রইল, ঠোঁটে মিলান হাসি, চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে জানে এই গল্প এখানেই থেমে যাবে না। ভোরবেলা হুড়মুড় করে ঘরে ঢুকলো তুলি, সারা রাত জেগে থাকায় ক্লান্তি মুখে স্পষ্ট, চোখে লালাভা, কণ্ঠে তীব্র অস্থিরতা। মা বসেছিলেন ড্রয়িং রুমে, সকালের চায়ের কাপ হাতে। হঠাৎ মেয়েকে দেখে অবাক হয়ে তাকালেন। এই ভোরে চলে এলি কেন মা? কিছু বলবি না কাউকে? তুলি আর এক মুহূর্ত দেরি করলো না, সরাসরি সামনে গিয়ে দাঁড়িয়ে জোরে বলল, মা, তোমরা কেন আমার সাথে ঈশানের বিয়ে ঠিক করেছো? তোমরা কি সেই সত্যিটা ভুলে গেছো? মায়ের মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল, চোখে চাপা শঙ্কা, ঠোঁটে কাঁপুনি। কোন কথা বলছিস তুই? কোন সত্যি? তুলির বুক ধরফর করছে, মুখে ক্ষোভ জন্মে উঠছে। মা, এত বড় সত্যি তোমরা কি করে ভুলে যেতে পারো? তুমি কি সত্যিই ভুলে গেছো, নাকি ইচ্ছে করেই ভুলে থাকতে চাইছো? মায়ের হাতে কাপটা কাঁপতে কাঁপতে প্রায় পড়ে যাচ্ছিল। এক মুহূর্তে তিনি স্থির হয়ে গেলেন, তারপর গড়া গলায় বললেন, খবরদার, এই কথা মুখেও আনবি না আর কোনোদিন। যা চাপা আছে চাপা থাকতে দে। তুলির চোখ ভিজে উঠল, রাগ আর কষ্ট মিলেমিশে যেন বুকের ভেতর ফেটে পড়ছে। কেন মা, কেন আমাকে চুপ করাচ্ছ? তোমরা জেনে শুনে একজনের জীবন নষ্ট করছো। আমি কি চুপ করে সেটা দেখতে পারি? মায়ের চোখ এবার জলজল করছে। তিনি তীব্র দৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালেন। চুপ কর তুই। আমার মুখের উপর কথা বলবি না। যা হচ্ছে হতে দে, এটাই তোর ভালো হবে। তুলির বুকটা মোচড় দিয়ে উঠল, সে দাঁতে দাঁত চেপে মায়ের চোখে চোখ রেখে বলল, কারোর ক্ষতি করে কারোর ভালো হয় না মা। তুমি যতই বলো এটা আমার ভালো হবে, কিন্তু আমি এইটুকু জানি এই বিয়ে মানে ঈশানের সর্বনাশ।
এক মুহূর্তে ঘরে নীরবতা নেমে এলো। মা আর মেয়ে দুজনেই নিঃশ্বাস ফেলে তাকিয়ে আছে একে অপরের দিকে। মায়ের চোখে ভয়ের ছাপ, মুখে গোপন আতঙ্ক, আর তুলির চোখে অগ্নিশিখার মতো প্রতিবাদ। সেই মুহূর্তে বোঝা যাচ্ছিল তাদের দুজনই জানে সেই লুকানো সত্যিটা, কিন্তু দুজনের মুখে আনছে না একটা সত্যি যা প্রকাশ পেলে বদলে যেতে পারে সবার জীবন। সকালবেলা নরম রোদ উঠেছে আকাশের বুকে, পাখিরা কিচিমিচি করছে, কিন্তু ঈশানের মনটা আজ অকারণে ভারী হয়ে আছে। খাবার টেবিলে বসে হাতে চামচটা ঘোরাচ্ছিল সে, অথচ খাওয়ার দিকে কোনো মনোযোগই নেই। তার চোখের দৃষ্টি বারবার মূল দরজার দিকে চলে যাচ্ছিল, যেন ভেতরে ভেতরে অপেক্ষা করছিল তুলি আসবে কিংবা কোথাও থেকে বের হয়ে হঠাৎ সামনে দাঁড়াবে। কিছুক্ষণ পর ঈশানের ভাবি পাশের চেয়ারে বসে হালকা হেসে বলল, কি ব্যাপার, নাস্তা খাচ্ছ না কেন? ঈশান মাথা উঁচু করে হকচকিয়ে বলল, ভাবি, তুলি কোথায়? ওর তো আজ সকালে আমাদের সাথে একসাথে নাস্তা করার কথা। ভাবি নিঃশ্বাস ফেলে কফির কাপ নামিয়ে রাখলো। ও তো চলে গেছে সকালে, খুব ভোরেই রেডি হয়ে বলল বাড়িতে নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই চলে যাচ্ছে। কথাটা শুনে ঈশান যেন চমকে উঠল, থমকে গেল কয়েক মুহূর্ত। হাতের চামচ হঠাৎ টুপ করে প্লেটে পড়ে একটা শব্দ তুলল, তার সাথে একরাশ বিস্ময়, একরাশ কষ্ট ভেসে উঠল। চলে গেল? একবারও আমাকে বলল না? তার গলা শুকনো শোনালো। ভাবি একটু মৃদু হেসে বলল, হয়তো তাড়াহুড়ার কারণে বলতে পারেনি। কিন্তু ঈশানের বুকের ভেতরটা কেমন জানি হাহাকার করে উঠল। সে মনে মনে ফিসফিস করে বলতে লাগলো, আমি কি এতটাই অচেনা তোমার কাছে তুলি? একবার চোখে চোখ রেখে বলতেও পারলে না তুমি যাচ্ছ? আমি তোমার কাছে এতটাই অপ্রয়োজনীয়? তার চোখের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা ভর করলো। চামচটা সরিয়ে রেখে ধীরে ধীরে মাথা নিচু করলো সে। হঠাৎ মনে হলো যেন চারপাশের সব শব্দ থেমে গেছে, কেবল ভেতরের কষ্টটুকুই বাজছে তার কানে। খাবার টেবিলে সবার উপস্থিতি থাকলো, ঈশানের মনটা পড়ে রইল অন্য কোথাও। তুলির চলে যাওয়া যেন তার বুকের ভেতর অদেখা এক শূন্যতা ফেলে দিয়ে গেছে। সে বুঝতে পারছিল না ওর চলে যাওয়ার কারণটা কি সত্যি কোনো কাজ, নাকি ওর মনে আছে কোনো লুকানো সত্য যা আজও তার কাছে রহস্য হয়ে আছে। ঈশান মনে মনে প্রতিজ্ঞা করলো, তুমি যতই আমাকে এড়িয়ে যাও তুলি, আমি তোমার মনের লুকানো রহস্যটা একদিন বুঝবই। তুমি হয়তো বলতে চাইছো না, কিন্তু আমি সেই কারণটা খুঁজে বের করব। কারণ তোমাকে ছাড়া আমি নিজেকে কোনোভাবেই অসম্পূর্ণ মনে করি। দুপুরবেলায় বাড়ির ফোনটি বেজে উঠল। তুলির মা ফোন রিসিভ করতেই ঈশানের মা বলে উঠল, আপা, এবার তো বিয়ের দিন ঠিক করা অতি জরুরি। আমাদের বসে সময়টা ঠিক করে নিলে ভালো হয়। তুলির মা ফোনটা ধরতেই একটু নরম কণ্ঠে ভয়ে ভয়ে বলেন, জি আপা, অবশ্যই। ঈশানের মা বিস্মিত না ভরা আন্তরিকতায় বলেন, ঠিক আছে আপা, তাহলে আমরা কাল আপনার বাড়ি আসছি বিয়ের তারিখ ঠিক করতে। ঠিক আছে আপা। ফোনটা কেটে গেল, কিন্তু ফোন কাটার শব্দ সেই শান্তটাকে ভাঙল না, বরং ঘরের বায়ুটা আরও কড়া হয়ে এলো। তুলিমা ফোন রাখতে না রাখতেই তুলি ঢুকলো, চোখে ক্লান্তি আর মুখে অস্থিরতার ছায়া। শুনলো মা ফোনে কি বলেছে, বোঝাতে পারলো না। হঠাৎ করে সে চিৎকার করে উঠল, মা, তোমাদের কি হৃদয়ে একবারও আমার কথা আসে না? আমি তো তোমাকে কতবার বলেছি আমি এই বিয়েটা চাই না। তুমি কেন এত বদলাতেই একটা মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে চাও? তুলির মায়ের চেহারা সংকুচিত হয়ে গেল। তিনি নরম গলায় বলেন, তুলি, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, সংসার গড়তে হবে। তুমি বিয়ের জন্য প্রস্তুত হও। এ কথাই তুলির রক্তকে জ্বালিয়ে দিল। তার গলায় আগুন ধরে উঠল। তুমি কিভাবে এত সহজে বলে দিচ্ছ প্রস্তুত হও? তুমি কি সেই সত্যিটা ভুলে গেছো? তুমি কি জানো তুমি কার জীবন নষ্ট করতে যাচ্ছ? মায়ের চোখে অস্বস্তির ছাপ। তিনি চুপ করে গেলেন, কিন্তু তুলি ভেতরে ভেতরে জ্বলে ওঠে রাগ, হতাশা আর এক অনিবার্য দগদগানি, সব একসাথে। সে ঘরে ঢুকে মেঝেতে রাখা কিছু জিনিস তুলে ধরে ছুঁড়ে মারতে লাগলো। কাপ, প্লেট, পুরনো একদম টেবিলের জিনিস সবই ঝাঁজ করে ছুড়ল।
কাচের টুকরো খানিকটা ভেঙে গেল। শব্দটা ঘরের কোণ থেকে কেমন শোনা গেল। ঘরের মধ্যে ভাঙচুরের আওয়াজে মা কাঁপছিলেন। তুলি থামল না, তার হাত কাঁপছিল, মুখ লাল, চোখে অশ্রু আর আর মাথার ভেতর অচেনা কোলাহল। এক মুহূর্তের জন্য বাইরে থেকে সূর্যের আলো কেবল নিজেই শান্তভাবে পড়ছিল, আর ভিতরে তুলি তার সব কষ্ট বের করে দেয়। কেউ না বুঝে তার রাগ, কেউ না জেনে তার নীরব ভয়ে। শেষে থামার পর তুলি স্রোত নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, নিচু কণ্ঠে বলল, আমি এটা হতে দেব না। যেভাবেই হোক এই বিয়ে যেন না হয়। তার কথার মধ্যে একটা অদ্ভুত স্থিরতা ছিল। রাগের আড়ালে যে লুকানো সত্য, সেটাকে তিনি যতই গোপন রাখেন না কেন, এখন আর চাপ থাকবে না বলেই মনে হচ্ছিল। মায়ের চোখে ভারী চিন্তার ছায়া, আর তুলির গলার তলদেশে এক অদ্ভুত প্রতিজ্ঞা। এবার সে একা লড়াই করবে, যা ভাঙবে বা ভাঙবে। ঘরটা থেমে গেল, ভাঙচুরের ধুলো জমে রইল, আর তুলি বুকে জড়ানো অগোচরের সত্য নিয়ে কফিনে নীরবতায় নিজেকে বুঝল। কিভাবে সামনে থেকে এই বিয়েকে ঠেকিয়ে দেবে সে নিজের কিছুই জানে না, কিন্তু এটুকু নিশ্চিত ছিল পালাবার কোনো পথ নেই। সকালের বাতাসে আজ অদ্ভুত গাম্ভীর্য ছড়িয়ে পড়েছে। তুলিদের বাড়ির উঠানে যেন উৎসবের ছোঁয়া। ঘরে বাইরে লোকজনের আনাগোনা, রান্নাঘর থেকে ভেসে আসা গরম ভাত আর মিষ্টির গন্ধ, আর বাসার ভেতরে সুন্দর গালিচা বিছানো। সব বিছিয়ে মনে হচ্ছিল আজ বিশেষ কোনো আয়োজন, কারণ আজ ঈশানদের বাড়ির সবাই আসছে তুলিদের বাড়ি। মূল আলোচনা হলো বিয়ের তারিখ ঠিক করা। দুপুরের পর ঈশানের গাড়ি এসে দাঁড়ালো তুলিদের বাড়ির সামনে। গাড়ির দরজা খুলতে নেমে এলো ঈশানের মা, ঈশানের ভাবি আর পরিবারের অন্যান্য সদস্যরা। সবার মুখে আনন্দের ছাপ। ঘরে ঢুকতেই ঈশানের মা হেসে বললেন, আপা, আমাদের হবু বৌমাকে তো একবার সামনে আনা দরকার। প্লিজ তুলিকে নিয়ে আসুন না। তুলির মায়ের বুকের ভেতর হালকা ধুকপুকানি। মেয়ের রাগী মেজাজ তিনি ভালো করেই জানেন, তবুও চেপে রেখে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আপা, আমি নিয়ে আসছি। তিনি তাড়াহুড়ো করে তুলির ঘরে ঢুকলেন। তুলি তখন চুপচাপ বিছানায় বসেছিল, কিন্তু চোখে সেই আগুন রয়ে গেছে। মা, এসব আদিক্ষেতা আমার মোটেই ভালো লাগছে না। আমি কারোর সামনে যেতে চাই না। চুপ করে যা, বেশি কথা বলবি না। আমার সাথে চল, মানুষ এসেছে, তোর এমন খামখেয়ালি চলবে না। তুলি দাঁতে দাঁত চেপে ভেতরে ভেতরে খেপে উঠল, কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে আর প্রতিবাদ করল না। একরকম বাধ্য হয়ে সাদা গোলাপি সালোয়ার রেডি হয়ে মায়ের সাথে বাইরে এলো। তুলি যখন ঘর থেকে বের হল, তখন ঘরের সব আলোচনা হঠাৎ ঝলমল করে উঠল। ঈশানের চোখ পড়তেই আর ফেরাতে পারল না। সে অভিভূত হয়ে তাকিয়ে রইল। মনের ভেতর কেবল একই অনুভূতি কাজ করছিল। এমন মেয়েকেই তো চাই আমার জীবনের সঙ্গী হিসেবে। তুলি ঠোঁট কামড়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখল। তার চোখে রাগ, অভিমান, বিরক্তি, কিন্তু ঈশানের চোখে তবুও শুধু প্রশংসা আর মুগ্ধতার ছাপ। বসা ঘরে তখন সবাই একসাথে মেতে উঠল। হাসি আড্ডার মধ্যে তুলির গম্ভীর মুখটা যেন কারোর চোখে ধরা পড়ছিল না। ঈশানের মা খুশি গলায় বললেন, আচ্ছা আপা, তাহলে এবার একটা শুভ দিন দেখে নেই, আর দেরি করে লাভ নেই। তুলির মা সম্মতি জানালেন। তার পাশ থেকে ঈশানের বাবাও মাথা নেড়ে রাজি হলেন। কথা কাটাকাটির পর ঠিক হলো আগামী মাসে বিয়ের দিন। সবাই খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। হাসাহাসি, চায়ের কাপের টুংটাং শব্দ, ঘর ভরে গেল। কিন্তু সেই ভিড়ের মাঝেই তুলি নিজের দুহাত মুঠো করে বসেছিল। তার চোখের ভেতর লুকানো অস্থিরতা কার চোখে পড়ল না। মনে মনে সে কেবল একটা কথাই বলছিল, না, এটা হতে দেব না। যতই সবাই খুশি হোক, আমি জানি এই বিয়েটার ভেতরে লুকিয়ে আছে এক অজানা সত্য। ঈশান আবারও তার দিকে তাকিয়ে মিষ্টি হাসল, কিন্তু তুলির ঠোঁট শক্ত করে চোখ ফিরিয়ে নিল। তার মনে তখন একটাই প্রতিজ্ঞা, এই হাসির আড়ালে যা লুকিয়ে আছে তা সে প্রকাশ না করা পর্যন্ত থামবে না। বিয়ের দিন ঠিক হওয়ার উত্তেজনা আর সকাল বিকেলের আনাগোনা শেষে তুলির পায়ের ধুলো ফেলে সে চুপচাপ রুমের দরজায় ঢুকল। রুমের কোণে বসে বিছানার চাদর আঁকড়ে ধরে একটু শান্তি খুঁজছিল। ভেতরের মনটা এখনো অস্থির, একদম স্থির হওয়া যেন সহজ নয়।
কিছুক্ষণ পর তুলির বোনও চুপচাপ রুমে ঢুকলো, চোখে উচ্ছ্বাস আর মুখে হালকা হাসি। ওইভাবে উঠে চলে এলি কেন? তুলি নিজের চুল আশ্রয় নিয়ে বিরক্ত আর অভিমান মিশিয়ে বলল, আমার ভালো লাগছে না, তাই চলে আসছি। কি রে, তোর এই বিয়ে নিয়ে এত সমস্যা কিসের? ভালো ছেলে, ভালো চাকরি, আর কি চাই? তুমি জানো না আপা, আমি কেন বিয়েটা করতে চাই না। তুলির বোনের কৌতূহল জেগে উঠল। মুখে কিছু বলার আগেই দরজার খুটখটানি শব্দ। তুলির মা প্রবেশ করল, চোখে এক অদ্ভুত কঠোরতা, কণ্ঠে গম্ভীরতা। তাড়াতাড়ি যা, তোর শাশুড়ি তো এখানে এসেছে, তোর শ্বশুর দেবর সবাই খেতে বসেছে, তারা কি মনে করবে? এখানে বসে কি করছিস? তুলির বড় বোন খানিকটা নরম গলার সঙ্গে মাথা নেড়ে বলল, আচ্ছা মা, ঠিক আছে, চলো আমরা তোদের আপ্যায়ন করি। মা হালকা হাসতে হাসতে বাইরে চলে গেলেন। বাড়ির বাকি সদস্যরা তখন রেডি হয়ে বসেছে খেতে। রুমে থেকে তুলি এবং তার বোন এখন ধীরে ধীরে নিচে নামলো। আঙ্গিনার রঙিন সাজসজ্জা, হালকা হাসি আর ভেতরে অদৃশ্য উত্তেজনা সব মিলিয়ে যেন এক উৎসবের ছোঁয়া। তুলি বোনের মন খুশি। এই সুন্দর খাওয়া দাওয়া, এই আপ্যায়ন, কেউ ভাববে না আমি কেন এত অস্থির। তুলি নিজের মনে বলল। তাদের পা ধীরে ধীরে আঙ্গিনায় নেমে এলো। সবাই হাসি মাখা চোখে তাকিয়েছিল। তুলির চোখে অস্থিরতা, মুখে অভিমান, কিন্তু ভেতরে লুকানো সত্য এখনও চুপচাপ অপেক্ষা করছে। এই আপ্যায়নের মধ্যে যেন সব কিছু শান্ত, সুন্দর এবং সাজানো, কিন্তু তুলির মন জানে এই দিনটি শুধুই খুশি দেখাবে, কিন্তু তার মনে লুকানো সত্য ফেটে পড়ার অপেক্ষায়। তুলি চুপচাপ বোনের হাত ধরল, ধীরে ধীরে এগোলো, কিন্তু ভেতরে ভেতরে তুলি জানে আগামী দিনে এই সুন্দর ছদ্মমায়ের পর্দার আড়ালে এক ঝড় বয়ে যাবে। 1 মাসের অপেক্ষার পর আজ সেই দিন। ঘর জুড়ে সাজসজ্জা, আলো আর ফুলের গন্ধ, নাচ গান, মেহেদি, গায়ে হলুদ আর বিয়ের আচার শেষ হয়ে এখন নতুন কোণে তুলি এসেছে ঈশানের ঘরে, তার জীবনের নতুন অধ্যায়ে। রাত গভীর হয়ে এসেছে। জানালার বাইরে পূর্ণিমার আলো নীরবে বিছিয়ে আছে। ঘরের ভেতরে লাল সোনালির সাজে রাঙ্গানো খাট আর মোমবাতির আলোতে তুলি যেন অন্যরকম হয়ে উঠেছে। তার মুখে মেহেদির গন্ধ, চোখে ভারী কাজল আর ঠোঁটে অদৃশ্য হাসি বিদ্যমান। ঈশান ধীরে ধীরে দরজাটা বন্ধ করে তুলির কাছে এসে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য শুধু তাকিয়ে রইল সেই কঠিন, সিনিয়র আর রাগী মেয়েটা এখন তার সামনে বসে আছে, বসে যে। ঈশান মৃদু হেসে নরম গলায় বলল, তুমি তো সত্যি সত্যি আমার বউ হয়ে গেলে। তুলি ঠোঁট কামড়ে চোখ নিচু করল। ভেতরে এক অদ্ভুত ঝড়, গলার স্বরটা কেঁপে উঠল। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো। ঈশান একটু চমকে গেল, থামল না, চোখে একরাশ মায়া আর অভিমান নিয়ে হাসল। তোমাকে পেলে জীবনের সব ভুলই আমার কাছে সঠিক বলে মনে হবে। তুলি মুখ তুলে 1 সেকেন্ড ঈশানের চোখের দিকে তাকালো। সেই চোখে অদ্ভুত ভালোবাসা, কিন্তু তার নিজের চোখে অজানা একটা ছায়া। এই ভুলের জন্য কোনো দিন যেন আফসোস না হয়। কখনোই আফসোস হবে না আমার। তুমি আমার জীবনে থাকলেই সব ঠিক হয়ে যাবে। ঈশান মৃদু হাসল, হাত বাড়িয়ে তুলির হাত ধরল। তুলি ঠোঁট কামড়ে নীরব হয়ে গেল। বাইরে বাতাসের শব্দ, ভেতরে কেবল নিস্তব্ধতা। তার চোখে এক ফোঁটা জল ঝিলিক দিয়ে উঠল, যা কেউ দেখল না। ঈশানের চোখে তখন কেবল একটাই স্বপ্ন, যেভাবেই হোক এই মেয়েটাকে সে হাসাতে পারবে। আর তুলির চোখে লুকানো সেই অজানা সত্য, যা এখনো ঈশানের অজানা। বাসরের বাতাস হালকা মোমবাতির ধোঁয়া ভেসে যাচ্ছিল। বাসরের আলো নরম, আর ঘরের কোণে বসানো ফুলের সুবাস মৃদু ছড়াচ্ছিল। ঈশান ধীরে ধীরে তুলির দিকে এগোলো, হৃদয় দোলা দিচ্ছিল। মনে মনে তুলিকে জড়িয়ে ধরার ও কিছুটা আদর করার ইচ্ছে জাগছিল, কিন্তু তুলি এই মুহূর্তে সতর্ক হয়ে গেল। সে দাঁড়িয়ে বলল, আমার কাছে আসবেন না। ঈশান কিছুটা হতবাক হলো, ধীরভাবে বললেন, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমি তোমার কাছে আসতেই পারি। তুলি ঠোঁট কামড়ে চোখে আগুনের শিখা দিয়ে বলল, আমি তো এই বিয়ে মানি না।
বিয়ে যখন হয়েছে তখন তো সব কিছু স্বাভাবিক করতেই হবে। তুলির চোখে আরও ক্ষোভ ফুটে উঠল। সে চিৎকার করতে করতে বলল, খবরদার আমার আশেপাশে যেন না দেখি। ঠিক আছে, তাহলে চুপচাপ শুয়ে পড়ো। তুমি যখন চাইবে তখনই আমি তোমার কাছে আসব। তুলি ঠোঁট কামড়ে চুপচাপ ঘুরে খাটের একপাশে শুয়ে পড়ল। চোখে অশ্রু, মুখে অভিমান, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা। ঈশান শুধু খাটের পাশে দাঁড়িয়ে দেখছিল। তার চোখে শুধু ধৈর্য, মৃদু হাসি আর এক অদ্ভুত ভালোবাসার ছাপ। সে জানত তুলে এই কঠোরতা একদিন ভেঙে যাবে, আর সেই দিনটা যত দেরি হোক না কেন তার কাছে অপেক্ষার মতোই মূল্যবান। ঘরে নীরবতা নেমে এলো, বাইরে বাতাসের হালকা আওয়াজ, ভেতরে হৃদয়ের নিঃশ্বাস। তুলির চোখে রাগ, ঈশানের চোখে প্রেম, আর সেই শান্ত নিঃশব্দ রাতের মধ্যে বীজ বোনা হলো ভবিষ্যতের অজানা আবেগ ও দ্বন্দ্বের। সকালবেলা নরম রোদ ঘরে ঢুকছিল। তুলির চোখ খুলতেই চমকে উঠল। ঈশান ঠিক তার পাশে শুয়ে জড়িয়ে ধরে আছে। তার হাত তুলির থেকে আলগা করতে চাচ্ছিল, কিন্তু ঈশান ধীরে ধীরে আরো গভীর করে জড়িয়ে ধরেছে। কি করছেন? ছাড়ুন আমাকে, আমি উঠবো। একটু তো আদর করতে দাওনি, তারপর আবার জড়িয়ে ধরতে দিচ্ছ না। এরকম করলে তো আমাকে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতে হবে। তুলির ভেতরে অজানা আনন্দের ঢেউ বয়ে গেল। মনে মনে সে খুব হাসি পেল, কিন্তু মুখটা কঠোর রাখল। ঠোঁট চাপা দিয়ে চুপচাপ কাঁধ উঁচু করে শুয়ে রইল। ঈশান শুধু ধীরে ধীরে হাসলো, আর তুলির কঠোর মুখের আড়ালে সে লুকানো হাসি বুঝতে পারছিল। সে জানত তুলির এই কঠোরতা, অভিমান, মুখের অভিব্যক্তি সবই এক ধরনের খেলাই। তুলি ভেতরে ভেতরে ভাবল, এইভাবে আমাকে সন্ন্যাসী হওয়ার হুমকি দিচ্ছে, অথচ আমি কতটা আনন্দিত যা সে বুঝতে পারছে না। কিন্তু সবকিছুই মাঝে আমার চিন্তা কেউ বুঝবে না। সকালবেলা নরম আলো, ঈশানের কোমল হাত এবং তুলির গোপন হাসি, সব মিলিয়ে যেন ঘরে একটা নিস্তব্ধ রোমাঞ্চের অনুভূতি ছড়িয়ে দিল। সকালের আলো নরম হলো, তুলির মনটা চাঙ্গা হয়ে উঠছিল। দ্রুত ফ্রেশ হয়ে তুলি রান্নাঘরে হেঁটে গেল। সেখানে সে দেখল তার বোন আর ঈশানের মা ব্যস্তভাবে রান্নার কাজে নিমগ্ন। খুশির মিশ্রণ ভাসছিল ঘরে, আর হালকা হো হো শব্দে কাটছিল শান্ত সকাল। তুলি যেতেই ঈশানের মা চোখ মেলেন এবং অবাক সুরে বলেন, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো কেন বৌমা? আন্টি, এখন তো বেলাই হয়ে গেছে। এই শব্দ শুনে ঈশানের মা হঠাৎ রেগে গেলেন। চোখে অদ্ভুত কঠোরতা, কণ্ঠে ঝরঝরে গম্ভীরতা। খবরদার, আমাকে আন্টি বলবি না। আমি তোর শাশুড়ি, আর শাশুড়িকে মা বলে ডাকতে হয়, জানিস না? তোর বোন কি আমাকে আন্টি বলে ডাকে নাকি মা বলে ডাকে? তুলি এক মুহূর্তের জন্য চুপ, গলায় একটু কণ্ঠ কমিয়ে বলল, সরি আন্টি। না মানে আসলে সরি মা। এই মুহূর্তে তুলির বোন আর ঈশানের মা দুজনেই হেসে ফেলেন। হাসি রেশ ঘরে ভেসে উঠল। ঈশানের মা আবার মুখে হালকা কঠোরতা বজায় রেখে বললেন, ঠিক আছে, এখন থেকে মা বলবি, অন্য কোনো কথা আমি শুনতে চাই না। তুলি মৃদু মাথা নেড়ে মুচকি হাসল। ঘরে সেই আনন্দময়তা, হাসি আর হালকা ছটফট ভাব, সব মিলিয়ে সকালটা আরো সুন্দর হয়ে উঠল। এরপর তারা তিনজন গল্প করতে করতে নাস্তা বানাতে লাগলো। ঘরে ভেসে আসছিল মিষ্টি কথোপকথন, হাসি ঝিলিক, আর তুলি নিজেও ভেতরে ভেতরে খুশি হলো। সকালের নরম আলো ঘরে ভেসে আসছিল। ঈশান ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে হেঁটে এলো। এক নজর তাকাতে দেখলো তুলি, তার মা আর তুলির বোন হাসি মুখে গল্প করছে। ঘরে ভেসে আসা হেসে খেলায়, তাদের মধুর আড্ডায় ঈশান মনে মুগ্ধ হয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজের মনে ভাবল, বউ তো আমার ঠিকই আছে, কিন্তু আমি কাছে গেলেই মুখ কালো হয়ে যায়। আমার মধ্যে কি কোনো বিষাক্ত জিনিস আছে নাকি? ঈশান খানিকটা মাথা নেড়ে হেসে উঠল। তারপর ধীরে ধীরে ব্রেকফাস্ট টেবিলে এসে বসে পড়ল। তুলির বোন আর ঈশান মা তাকে দেখে হাতের কাজ বন্ধ করে হাসি দিলেন। ঈশানের ভাবি হেসে বললেন, চলো খেতে দেই। ধীরে ধীরে সবাই টেবিলে বসলো। নরম আলো, হালকা কথোপকথন আর হাসি ঝিলিক, সব মিলিয়ে সকালটা আনন্দঘন হয়ে উঠল। তুলি যতটা কঠোর মুখ রাখলেও ঈশানের কাছ থেকে একাধিক চাঞ্চল্যকর নজর এড়াতে পারল না।
টুকটাক গল্প, হালকা ঠাট্টা আর আড্ডার মধ্যে সবাই খাওয়া দাওয়া শেষ করলো। খাবার শেষ হতেই ঈশান অফিসের জন্য রেডি হলো। সবাই তাকে বিদায় জানালো। ঈশান দরজা থেকে চুপচাপ তাকিয়ে দেখলো তুলি তার বোন আর মায়ের সঙ্গে হাসি খুশি আড্ডায় মেতে আছে। তারপর ধীরে ধীরে অফিসের পথে রওনা হলো। ঈশান চলে যাওয়ার পর তুলি তার বোনের দিকে মুখ তুলে বলল, আপা, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু বাইরে যেতে চাই। কালে তো বিয়ে হয়েছে, আজকে বাইরে গেলে মানুষ কি বলবে? এই সময় হঠাৎ ঈশানের মা রান্নাঘরের দরজা খুলে প্রবেশ করলেন। চোখে শান্তি, কণ্ঠে স্নিগ্ধ কঠোরতা। আরে বৌমা, কি বলো এসব? ওর দরকার হয়েছে, ও বাইরে যাবে, এতে আমাদের কোনো সমস্যা নেই। তুমি ওকে কিছু বলো না। তুলিমা, তুমি যাও। তুলি কিছুক্ষণ চুপচাপ তার বোনের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে ব্যাগ নিয়ে রাস্তায় বের হয়ে গেল। ঘরের ভিতরে হালকা নীরবতা নেমে এলো। তুলি বাইরে গেলে তার বোন একটু শিথিল হয়ে হেসে ফেলল। এই মেয়েটা কত কঠোর মনে হলেও মনটা ভীষণ নরম। তুলির পায়ের নিচে ধুলো উঠছে, রোদ নরমভাবে পড়ছে, আর তার মন দ্রুত কাজ করছে। জরুরি কাজটা সফল করতে হবে, কিন্তু সেটা কিভাবে হবে সে এখনও ভাবছে। বাইরে বেরিয়ে তুলি ধীরে ধীরে শহরের পথে হাঁটতে লাগলো। মনে মনে বলল, আজকে আমার কাজটা শেষ করতে হবে, কিন্তু কেউ যেন সত্যিটা না জানে। সকালে রোদ নরমভাবে ছাদে পড়ছিল, কিন্তু তুলির মন একদম অস্থির। সেসব কাজ করতে হবে, তা আর দেরি করা চলবে না। ধীরে ধীরে সে হাসপাতালের দিকে হাঁটতে লাগলো। ধুলো উঠছিল, রাস্তায় মানুষ চুপচাপ চলছিল, কিন্তু তুলির মনে অদ্ভুত উত্তেজনা এবং দ্বন্দ্ব ঘুরপাক খাচ্ছিল। হাসপাতালের প্রধান কক্ষে দরজা খুলে তুলি ঢুকতেই চোখে পড়ল ডক্টর রোমানের পরিচিত মুখ। ডক্টর রোমানা চমকে উঠে বলেন, কি ব্যাপার তুলি, তুমি হঠাৎ এই সময় এখানে? তুলি কিছুক্ষণ চুপ, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, ম্যাডাম, আমি অনেক বড় বিপদে পড়েছি। ডাক্তার রোমানার চোখ বড় হয়ে গেল। তিনি একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি বিপদ বলো তো, তুমি কি এমন কি করেছো? ম্যাডাম, আমার বিয়ে হয়ে গেছে। ডাক্তার রোমানা এক মুহূর্ত চমকে রইলেন, চোখে বিস্ময় আর কণ্ঠে চাপা উদ্বেগ। তুমি কেন বিয়ে করেছো তুলি? তুমি কি জানো না তোমার সমস্যার কথা? তুমি কি জানো না এর জন্য কতটা বিপদে পড়তে পারো? আমার কিছু করার ছিল না ম্যাডাম, আমার মা আমাকে বাধ্য করেছে বিয়ে করতে। বিয়ের জন্য তো তোমার এবং তোমার হাজব্যান্ডের দুজনেরই সমস্যা হবে। সে কি পারবে সত্যটা মেনে নিতে? আমি জানি মা, ম্যাডাম, আমি কি করব? আমি খুব চিন্তায় আছি। ডাক্তার রোমানা ধীরে ধীরে বসলেন। তুলি পাশে বসলো, চোখে হালকা দয়া, কণ্ঠে শান্ত স্বর। এখনো চিন্তা করে কি হবে? যা হওয়ার তো তা হয়েই গেছে। তুমি তো চাইলেও তোমার হাজব্যান্ডের থেকে দূরে থাকতে পারবে না। তুলি মাথা নিচু করে বসে রইল। ভেতরে দ্বন্দ্ব, ভয় আর এক অদ্ভুত গোপন সত্য, সব মিলে তার চোখে অশ্রু ঝলমল করছিল। ডাক্তার রোমানা হালকা কণ্ঠে সাবধান করে বলেন, তুমি এখন একটু সাবধানে থেকো, শান্ত থাকো তুলি। যা কিছু হবে তার জন্য তুমি নিজেকে প্রস্তুত রেখো। তুলির মনে এক অদ্ভুত চাপ অনুভূত হলো। ভীতির সঙ্গে একটি লুকানো রহস্য তার হৃদয়ে চেপে আছে, কিন্তু এখনও সে সত্য কাউকে বলা সম্ভব নয়। তুলি ধীরে ধীরে মাথা নিচু করে চুপচাপ বসে রইল, যেন এক অদৃশ্য যুদ্ধে তার মন নীরব যুদ্ধ করছে। হাসপাতালের নিরিবিলি কক্ষে এই নীরবতা যেন সেই গোপন রহস্যের প্রতিফলন। বিকেলের নরম আলোয় রাস্তাটা ফাঁকা। হাসপাতালের সামনে তুলি দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছিল, মুখে ক্লান্তি, চোখে এক অদ্ভুত উদ্বেগ। ঠিক সেই সময় ঈশানের গাড়ি ওদিকে ঢুকছিল। অফিস থেকে ফেরার পথে সে হঠাৎই তুলিকে হাসপাতাল থেকে বের হতে দেখল। দূর থেকেই চোখে কেমন অচেনা সন্দেহ আর বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। ঈশান গাড়ি থামালো না, শুধু চোখে রহস্য নিয়ে ভাবতে লাগলো। তুলি হাসপাতালে গেল কেন? ওর কি শরীর খারাপ না অন্য কিছু? বাড়িতে পৌঁছেই ঈশান গিয়ে সরাসরি তুলির রুমে দরজা দাঁড়ালো। তুলি তখন কাপড় বদলাচ্ছিল। দরজা খুলে তুলি চমকে উঠল। তুমি হাসপাতালে কেন গিয়েছিলে? তোমার কি শরীর খারাপ? তুলি চোখ বড় হয়ে গেল, মুখে অস্থিরতা, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিল। না না, আমার শরীর খারাপ না,
আমার এক বান্ধবীর একটু শরীর খারাপ ছিল, তাই ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। ঈশানের চোখে সন্দেহের ছায়া। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমার কাছ থেকে তুমি কিছু লুকাচ্ছ না তো? না, আমি কি লুকাবো? ঈশান এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ করে তুলিকে কাছে টেনে নিল, বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আমার কাছ থেকে কিছু লুকিয়েও না জান, আমি কিন্তু তোমাকে বড্ড ভালোবাসি। তোমার যদি শরীর খারাপ হয়ে থাকে আমাকে বলো, আমি তোমাকে চিকিৎসা করাবো। তুলির বুকের ভিতর কেমন ধক ধক করে উঠল। মুখের কষ্টে হাসি এনে বলল, আরে না, আপনি যতই চিন্তা করছেন, আমার কিছু হয়নি। ঈশান তার চোখের গভীরতা পড়ে ফেলতে চাইছিল, আর একটু কাছে এসে ধীরে ধীরে তুলির ঠোঁটে কিস করতে লাগলো। তুলি হঠাৎ ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি বলছি না আপনাকে আমি মানি না, আমার কাছে আসেন কেন? ঈশান কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, চোখে কষ্ট আর অভিমান জমল। সে আর কিছু বলল না, চুপচাপ ঘরে কোণে সরে দাঁড়ালো। তুলিও মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। ভিতর এক বিশাল রহস্য লুকিয়ে আছে, যা সে কাউকে বলতে পারছে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে তুলি নিঃশব্দে ঘরে ঢুকলো। ঈশান তখন জানালার পাশে দাঁড়িয়ে হাওয়ার দিকে তাকিয়েছিল। এক পলক তুলির দিকে তাকিয়ে সে চোখ নামিয়ে নিল। তুলি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, সরি। কেন সরি? তখন আমার আপনার সাথে এমনটা করা উচিত হয়নি। আপনাকে ঠেলে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। হঠাৎ সে তুলির হাত ধরে টেনে নিজের কাছে টেনে নিল। তুলি অবাক হয়ে বলল, আরে কি করছেন? ঈশান আঙ্গুল তুলির চোটে রেখে ফিস করে বলল, কিছু বলো না, শুধু আমার চোখের দিকে তাকাও, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুলি প্রথমে ভয় পেয়ে একটু সরতে চাইল, কিন্তু ঈশান খুব ধীরে কোমলভাবে তার কাছে এলো। তার কণ্ঠে আর স্পর্শে রাগ নেই, শুধু একরাশ ভালোবাসা আর আবেগ। সে তুলির কপালে গালে হাতের আঙ্গুলের ছোট ছোট চুমু দিয়ে তার কাছে থাকা ভালোবাসাটা বোঝাতে লাগলো। ঈশান ধীরে ধীরে তুলির ঠোঁটে কিস করতে শুরু করলো। তুলি চুপচাপ চোখ বুজে থাকলো। তার মনে দ্বন্দ্ব, ভয় আর অজানা অনুভূতি একসাথে ঘুরপাক খেতে লাগলো। তুলি মনে মনে ভাবলো, চেয়েও আমি শেষ রক্ষা করতে পারলাম না। আল্লাহ, এরপর কি লেখা আছে কপালে? ঈশান সারা রাত জেগে তুলিকে বুকের কাছে আগলে রাখলো। তার চুলে হাত বুলিয়ে আদর করলো, মাঝে মাঝে গালে চুমু দিয়ে ফিস করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, কখনো একা হতে দিব না। এই রাতটা হয়ে উঠল আবেগ, ভালোবাসা আর অনিশ্চয়তায় মরানো এক রাত, যেখানে দুজনেই অনুভব করলো তাদের সম্পর্কটা এখন নতুন এক মোড়ে দাঁড়িয়ে আছে। সকালবেলা হালকা রোদ জানালার ফাঁক দিয়ে ঘরে এসে ঢুকছে। ঈশান চোখ মেলে তুলির দিকে তাকিয়ে মুচকি হাসি এসে ঠোঁটে আস্তে করে চুমু দিল। ঈশান নরম গলায় বলল, কি ব্যাপার জান, উঠবে না আজকে? তুলি লজ্জায় তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেল। ঈশান হেসে বলল, এখন এত লজ্জা পাচ্ছ, কাল তোমার সব লজ্জা ভেঙে দিলাম। তুলি হালকা রাগের ভান করে ঈশানের বুকে মৃদু চাপড় মারল। আপনি আসলে খুব ফাজিল। আরে জান, কি করছো? ব্যথা পেয়ে গেলাম যে। তুলি আরো লজ্জা পেয়ে কুটিসুটি মেরে থাকলো। ঈশান হেসে তার চুলে হাত বুলিয়ে ধীরে ধীরে জড়িয়ে ধরল। দুজনের মাঝে একটা নরম মিষ্টি ভালোবাসার আবেশ ছড়িয়ে পড়ল। বিকেলবেলা তুলি তার বোনের রুমে ঢুকলো, চোখে হালকা চিন্তা, কণ্ঠে উৎকণ্ঠা। আপু, রেহানকে হোস্টেল থেকে কবে আনবে? ছেলেটা আমাদের বিয়েতেও আসতে পারলো না। তুলির বোন একটু হাসলো, তারপর শান্ত কণ্ঠে বলল, আরে রেহানের তো পরীক্ষা ছিল, তাইও আসতে পারেনি। এত চিন্তা করিস না, 1 সপ্তাহ পরে ওর স্কুল ছুটি দিবে, তখন এসে থাকবে কিছুদিন। তুলি একটু শান্ত হলো, কিন্তু চোখে আবারও মিথ্যা মিশ্রিত উদ্বেগ ঝলমল করতে লাগলো। মনে মনে ভাবলো, রেহান না থাকায় বিয়েটার আনন্দটা কমে গেছে। ছেলেটার সঙ্গে মজা করতাম। চিন্তা করিস না জান, রেহান আসলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তুলির মুখে হালকা হাসি ফুটলো, জানালো পরিবারের ছোট ছোট সদস্যের জন্য তার মনে কত যত্ন আছে। রেহান ঈশানের ভাইয়ের ছেলে, অর্থাৎ তুলির বোনের ছেলেও। তার জন্য পরিবারের এক অমূল্য অংশ নিজের ভিতর
ছোট্ট নীরবতা ভেসে উঠল, কিন্তু হৃদয়ে সবই জানত পরিবারের এই বন্ধনই তাদের জীবনের সবচেয়ে বড় সুখ। রাতের নিস্তব্ধতা ঘরে নেমে এসেছে। বাতাসে হালকা ঠান্ডা, জানালার ফাঁক দিয়ে মৃদু আলো ঢুকছে। তুলি ঘরে ঢুকতে ঈশান তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। হঠাৎ সে তুলির দিকে হাত বাড়িয়ে টান দিয়ে জড়িয়ে ধরল। আরে বউ, এত পালাই পালাই করো কেন? তোমাকে তো কাছেই পাই না। তুলির মিথ্যে রাগ দেখিয়ে বলল, কেন এত কাছে পেতে হবে? কেন ছ্যাঁচড়ামের জায়গা পান না? বউয়ের কাছে ছ্যাঁচড়া না হলে কার কাছে হব? পৃথিবীর সব পুরুষই তার বউয়ের কাছে বেহায়া। তুমি যতই বলো, কাজ হবে না। ঈশানের কথায় তুলি চোখ বন্ধ করে এক মুহূর্ত থেমে রইল। সে ধীরে ধীরে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশানের হাত তুলির চুলে বুলিয়ে দিচ্ছিল। কোমল স্পর্শে রাতের শান্তি আরো মধুর হয়ে উঠল। ঈশান ধীরে ধীরে তুলির ঠোঁট কামড়ে কিস করল। তুলি চোখ বন্ধ করে মনের ভেতরে অদ্ভুত উত্তেজনা আর শান্তির মিশ্রণ। রাতটা কেটে গেল তাদের মধ্যে মধুর ভালোবাসার মুহূর্তে, যেখানে চুপচাপ হৃদয় স্পর্শ করেছে হৃদয়কে। নিঃশব্দ ঘরে শুধু প্রেম আর আবেগের ছন্দ বাজছিল। পরের দিন বিকেল, সূর্য আস্তে আস্তে ঢলে যাচ্ছিল আর হালকা বাতাসে শহরের রাস্তায় নরম আলো ছড়াচ্ছিল। ঈশান তুলির দিকে তাকিয়ে হাসল। চলো যান, তোমাকে একটু ঘুরিয়ে আনি। থাক, দরকার নেই। আরও থাকবে কেন? চলো, রেডি হয়ে নাও। তুলি কিছুক্ষণ চুপচাপ, তারপর রিল্যাক্সেন্টলি মাথা নেড়ে রেডি হলো। কিছুক্ষণ পরে দুজনেই বের হলো। শহরের বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরতে ঘুরতে হাত ধরে হাত মিলিয়ে তারা চলে। ঈশান মাঝে মাঝে তুলির দিকে তাকিয়ে মুচকি হাসলো, আর তুলি মনে মনে ভাবছিল, জানি না তোমার এই হাসি কতদিন থাকবে মুখে। আমি চাই তোমার সারা জীবন মুখে এই হাসি থাকুক, কিন্তু আল্লাহ হয়তো অন্য কিছু লিখে রেখেছেন। শহরের রঙিন রাস্তায় তারা ঘুরলো, ফুচকে খেলো, হেসে খেলে। কখনো ঈশান তুলি কপালে চুমু দিল, কখনো মিষ্টি খুনসুটি করলো। তারা নানান গল্প করলো, ছোট ছোট স্মৃতি ভাগাভাগি, হেসে কাদা কথোপকথন একে অপরের ভেতরে ভাবনা শোনালো। রাত না হওয়া পর্যন্ত তারা শহরের রঙিন আলো আর মানুষের ভিড়ে নিজেদের মধুর সময় কাটালো। তুলি মনে মনে ভাবলো, এই মুহূর্তটা যেন শেষ না হয়। দুজনের মধ্যে সেই ঘুমন্ত আনন্দ, মিষ্টি খুনসুটি আর ভেতরের ভাবনা একাকার হয়ে গিয়েছিল। এক সপ্তাহ পরে রোহান হোস্টেল থেকে ফিরে বাড়িতে পৌঁছালো। ছোট্ট ছেলেটার আগমনে বাড়ি যেন আনন্দে ভরে উঠল। রান্নাঘর থেকে ভেতরে ঘর পর্যন্ত ঘ্রাণ ছড়িয়ে গেছে। সবাই রেহানের জন্য ভালো মন্দ রান্না করছে। তুলি আজ মুখে আনন্দের হাসি নিয়ে ঘুরছে। ছোটবেলার মতোই রেহানের সঙ্গে খুনসুটি করছে, তাকে ঘিরে খেলা করছে। রেহান, তুমি ফিরে এসেছো। আজকে পুরো দিনটা শুধু তোমার জন্য। রেহানও খুশি, তার চোখে আনন্দর ঝিলিক। সে মায়ের কাছে দৌড়ে গেল, খালামণির কোলে গিয়ে বসলো আর তুলির হাত ধরে হাসলো। রেহান শুধু আমারই নয়, এই বাড়ির চোখের মণি। বাড়ির সবাই মিলে আনন্দে হেসে খেলল। ছোট্ট খুনসুটি, মিষ্টি গল্প, হাতের খেলা সব মিশিয়ে এই দিনটা পরিবারের জন্য এক আনন্দের উৎসব হয়ে গেল। রাতের নিস্তব্ধতা ঘরে নেমে এসেছে। ঈশান তুলিকে বলল, রেহানের মতো আমাদের যদি কোনো বাবু আসে কেমন হবে বলো তো? তুলি চমকে উঠল, গলা শুকিয়ে গেল, বুকের ধাক্কা দ্রুত বেড়ে গেল। চোখের অস্থিরতায় ছায়া। তখনই মনে পড়ল ডক্টর রোমানার কথা, সাবধানে থেকো। মনে মনে তুলি ভয় পেল। ভয় আর উত্তেজনার মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। এ সময় ঈশান এসে কাঁধে হাত দিয়ে ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরল। কি ব্যাপার? কি হলো? ঘামছো কেন? তুলি লজ্জার ভয়ের কারণে কণ্ঠ খুঁজে পেল না, কিছু না বলার ভান করল। কিছু না, কিচ্ছু না। ঈশান চুপচাপ তার কথার মানে বুঝতে চাইল, হাত বুলিয়ে বলল, চুপচাপ থেকো না জান, আমি জানি তুমি ভয় পাচ্ছ। কি হয়েছে বলো আমাকে। কিন্তু তুলির মন আজ অস্থির। ঈশানের কোমল কথাগুলো কানে গিয়ে পৌঁছায় না, শুধু মনে ভয়ের ছায়া। সে ভেতরে জানে যা হচ্ছে তা সুন্দর, কিন্তু কিছু একটা গোপন চিন্তা তার শান্তি নষ্ট করছে। রাতটা কাটলো এভাবেই। ঈশান পাশে বসে জড়িয়ে ধরে এবং তার জন্য ধীরে ধীরে মিষ্টি মায়া প্রকাশ করলো। আর তুলির মন ভেতরে ভয় আর উত্তেজনার দ্বন্দ্বে ঘুরপাক খেলো।
2 মাস কেটে গেছে। তুলির মধ্যে এখন এক অদ্ভুত ক্লান্তি, শরীরের অস্থিরতা। সে কারোর কাছে কিছু বলেনি। সেদিন দুপুরে হঠাৎ করে রান্নাঘরে পানি নিতে গিয়ে তুলি মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ল। তুলি জান, চোখ খোলো তুলি। হৃদয় কেঁপে উঠল ঈশানের। তাড়াহুড়ো করে কোলে তুলে গাড়িতে তুলল। আমার জানের কিছু হলে আমি বাঁচব না। সে সরাসরি ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তারের কেবিনে ঈশান আর তুলি। তুলি নিস্তেজ। ডাক্তার হেসে বলল, অভিনন্দন মিস্টার ঈশান, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। শুনে ঈশানের চোখ ভিজে গেল খুশিতে। মুখে সেই শিশুসুলভ আনন্দের ঝিলিক। সে এক লাফে তুলির হাত ধরে ফেলল। তুমি শুনছো জান, তুমি মা হবে, আমি বাবা। আল্লাহর কাছে যত শুকর করি কম হবে। তুলি ধীর চোখে ঈশানের মুখের দিকে তাকালো, কিন্তু তার বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠল, যেন কোনো অজানা ঝড়ের পূর্ব আভাস পাচ্ছে। ঠিক তখনই দরজা ধীরে খুলে গেল। ভেতরে ঢুকলেন ডাক্তার রোমানা। তুলিকে দেখে তিনি একবারে থমকে গেলেন। মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তারপর অন্য ডাক্তারকে টেনে আলাদা করে ছোট্ট গলায় বলেন, এই মেয়ে, এই তুলি এখানে কেন? অন্য ডাক্তার একটু হেসে বলল, উনি প্রেগনেন্ট, আজ মাথা ঘুরে পড়ে গেছে। রোমানা চুপ করে গেলেন। চোখের ভিতরে ভয় নেমে এলো। মনে মনে যেন গর্জে উঠল একটাই প্রশ্ন, এমনটা কেন হলো? আমি জানতাম ওর জন্য এটা বিপজ্জনক, তবু কিভাবে? তারপর নিজেকে সামলে নিলেন। ঈশানকে বলেন, মিস্টার ঈশান, আপনি কি একটু বাইরে যেতে পারবেন? আমি রোগীর সাথে কিছু কথা বলবো। ঈশান অবাক হলো, মাথা নাড়ল। ঠিক আছে ডাক্তার, তবে বেশি সময় নেবেন না, আমার জানের পাশে থাকতে হবে। সে বাইরে বেরিয়ে গেল। কেবিনে শুধু তুলি আর ডাক্তার রোমানা। রোমানার মুখে ভয় এবার স্পষ্ট। তুমি কি করেছো তুলি? তুমি জানো না তুমি কি বিপদ ডেকে এনেছো? আমি কিছু করিনি ম্যাম, আমি জানতাম না। আমি এখন কি করব? তুমি জানো না তোমার এই সমস্যা নিয়ে বাচ্চা হওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। এটা এক্ষুনি নষ্ট করে ফেলো প্লিজ। তুলি যেন বিদ্যুতের শক খেলো। চোখ বড় বড় হয়ে গেল। না না ম্যাম, আপনি কি বলছেন? আমার হাজবেন্ড এত খুশি হয়েছে, সে তো স্বপ্ন দেখছে। আমি কি করে? রোমানা ধীরে ধীরে চোখ নামিয়ে বললেন, খুশি হয়েছে ভালো কথা, কিন্তু যখন তুমি থাকবে না তখন সে বাচ্চা দিয়ে কি করবে তুমি বুঝতেছো না তো? এই বাচ্চা জন্ম দিতে গেলে তুমি মারা যাবে তুলি। তুলির ঠোঁট কাঁপতে লাগলো। চোখে জল চলে এলো। সে ফিসফিস করে বলল, আল্লাহ, আমি কি করব এখন? কেবিনের বাতাস ভারী হয়ে গেল। রোমানা কেবল তাকিয়ে রইলেন তুলির দিকে, যেভাবে কেউ প্রিয়জনকে ধীরে ধীরে এক অজানা বিপদের মুখে যেতে দেখে। বিকেলবেলা হাসপাতাল থেকে বেরোতেই তুলির মুখটা অদ্ভুত এক আলো ছায় ঢেকে গেল। একদিকে ঈশানের সীমাহীন খুশি ঝিলিক, অন্যদিকে ডাক্তার রোমানার সতর্কতার ভয়ঙ্কর ছায়া। ঈশান পার্কিংয়ের সামনে গিয়ে হঠাৎ থেমে গেল। আর কোনো কথা না বলে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে একেবারে শিশুর মতো আনন্দর ঝিলিক। জান, তুমি জানো না আমি আজ কতটা খুশি। আজ আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, নিজেকে হাওয়ায় ভাসা ভাসা লাগছে। ঈশানের কথাগুলো শুনে তুলির বুকের ভেতরটা কেঁপে উঠল। এত ভালোবাসার আর খুশির মাঝে তার বুকের গভীরে লুকিয়ে থাকা সত্যটা ছুরির মতো বিঁধতে লাগলো। সেই ঈশানের কাঁধে মাথা রেখে মনে মনে বলল, তোমার এই হাসি দেখার জন্য আমি নিজের জীবন বিসর্জন দিতেও রাজি। তোমার এই হাসির জন্য তোমার সন্তানকে আমি পৃথিবীতে আনবো। আমি বেঁচে থাকি আর না থাকি, আমার অস্তিত্ব থাকবে তোমার সঙ্গে। তোমার সন্তান আমার রক্তে, আমার জীবনের শেষ আশীর্বাদ হয়ে বেঁচে থাকবে। চোখের কোণে জল চিকচিক করে উঠতেই ঈশান তার টের পেয়ে নরম স্বরে জিজ্ঞেস করল, এসব কি হলো জান? তুমি কাঁদছো কেন? তুমি খুশি নও? তুলে জোর করে হাসি ফুটিয়ে বলল, অবশ্যই খুশি, আপনার খুশিতেই আমার খুশি ঈশান। ঈশান ওর কপালে একদম শিশুর মতো চুমু খেলো। তারপর হাসি মুখে বলল, আরে চল আজকে বাড়ি গিয়ে সবাইকেই খবরটা দেই। আমার মা ভাবি সবাই কত খুশি হবে ভাবতে পারছো? হাসপাতালের সামনে থেকে ঈশান প্রায় দৌড়ে গিয়ে অনেক মিষ্টি কিনে নিল। বক্সের ভিতর রকমারি সন্দেশ, রসমালাই, চমচম, লাড্ডু। তার চোখে এখনও সেই অপরিসীম আনন্দ।
বাড়িতে পৌঁছাতেই খবরটা ছড়িয়ে পড়ল। মা, বাবা, ভাবি, রেহান সবাই দৌড়ে এসে তুলিকে ঘিরে ফেলল। তুলির বোন আনন্দে কেঁদে ফেলেন। মা মিষ্টির বক্স খুলে প্রতিবেশীদের বিলি করতে লাগলেন। বাড়ির উঠোন ভরে গেল মানুষের শুভেচ্ছায়। কেউ তুলির মাথায় হাত রেখে দোয়া করলো, কেউ ঈশানে পিঠ চাপড়ে বলল আলহামদুলিল্লাহ। সবে যখন হাসি খুশি উৎসবে মেতে আছে, তখন তুলি একপাশে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে রইল ঈশানের দিকে। ঈশানের সেই হাসি, সেই উচ্ছ্বাস যেন তুলির জীবনের শেষ আশীর্বাদ হয়ে ধরা দিল। বুকের গভীরে লুকিয়ে রাখা ভয় আর যন্ত্রণা গিলে নিয়ে তুলি নিঃশব্দে প্রতিজ্ঞা করল, যাই হোক না কেন, এই খুশি আমি ভাঙতে দেব না। এই সন্তানকে আমি পৃথিবীতে আনবো, তোমার স্বপ্ন পূরণ করবো। ঈশান, তুমি যেভাবে খুশি হয়েছ, আমিও সেভাবেই খুশি থাকবো, অন্তত আজকের মতো। বাড়ির পরিবেশে তখন শুধুই আনন্দ আর হাসির ঢেউ। চারিদিকে যেন সোনালি আলোয় ভরে গেছে, অথচ সেই আলোয় দাঁড়িয়ে তুলি একা বুকে চাপা দিয়ে রাখল তার ভয় আর ব্যথা, তার স্বপ্ন আর ত্যাগের সূক্ষ্ম এক দ্বন্দ্বের গল্প। দিনগুলো যেন চোখের পলকে কেটে যাচ্ছিল, কিন্তু সময় যত এগোতে লাগলো ততই বোঝা যাচ্ছিল তুলির শরীর আর আগের মতো নেই। একসময় যে মেয়ে সবার সঙ্গে হাসি ঠাট্টা করে উঠোন মাথায় করে রাখত, এখন সে প্রায় ক্লান্ত হয়ে পড়ে থাকে। হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যায়, অল্পতেই হাঁপিয়ে ওঠে। ঈশানদের রান্নাঘর ভরে ওঠে নানা ধরনের সুস্বাদু খাবারের গন্ধে। কখনো গরম ভাতের সাথে দেশি মুরগির ঝোল, কখনো দুধ সুজির পায়েস, আবার কখনো তাজা ফল। তুলি এসব সামনে পেলেও খেতে চায় না, মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমার ভালো লাগছে না মা, খেতে ইচ্ছে করছে না। ঈশানের মা মমতা ভরা চোখে গাছে বসে আদর করে বলেন, আরে মা, এভাবে না খেলে চলবে নাকি? তোমার জন্যই তো এত কিছু করছি। তোমার শরীরে খাবার না গেলে বাচ্চার কি হবে বলো? 1 চামচ হলেও মুখে দাও মা। খেতে ইচ্ছে করছে না মা, পরে খাবো। ঠিক তখনই ঈশান এসে হাজির হয়। চোখ মুখ শক্ত করে বকাবকির ভঙ্গিতে বলল, জান, এসব কি হচ্ছে? বারবার বলছি খেতে হবে, তবু শোনো না। তুমি যদি না খাও তাহলে আমি জোর করে খাওয়াবো। ঈশান, খেতে ইচ্ছে করছে না বলছি, তুমি কেন এত জোর করছো? ঈশান রাগ ভরা সিনে মুখটা শক্ত করে বলল, তোমার ইচ্ছে অনিচ্ছার কথা এখন শোনা যাবে না। এখন তুমি শুধু আমার সন্তানকে আর নিজেকে নিয়ে ভাববে। আমার জান যদি খেতে না চায় তবুও খেতে হবে। এ কথা বলে সে হাতে তুলে নিল ভাতের থালা, চামচে ভাত মেখে একেবারে মুখের সামনে ধরল। মুখ খোলো, আমি খাওয়াচ্ছি। না খেলে কিন্তু রাগ করব। তুলি অনিচ্ছা সত্ত্বেও চোখ নামিয়ে দিল। একসময় হালকা একটা হাসি ফুটে উঠল মুখে। মনে মনে ভাবল, এভাবে রাগ করে খাওয়াই তবু ভালো লাগে। ঈশান যত্ন করে একে একে খাইয়ে দিল। খাওয়া শেষে বলল, এই যে এখন ভালো লাগছে না? হ্যাঁ, ভালোই লাগছে। তাদের কথোপকথন দেখে বাবা মা দুজনেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। মা মৃদু হেসে বলেন, ঈশান, তুই ঠিকই করছিস বাবা। মেয়েরা কখনো কখনো একগুঁয়ে হয়, তখন জোর করেই যত্ন নিতে হয়। তুই এরকম যত্ন করলে আল্লাহর রহমতে সব ভালোভাবেই হবে। বাবা স্নেহ ভরা দৃষ্টি যোগ করলেন। হ্যাঁ, তুই ঠিকই করছিস বাবা। তুই যদি এভাবে পাশে। সবাই হাসি মুখে আশীর্বাদ করে দিচ্ছিল, কিন্তু তুলি নীরবে একপাশে বসে মনে মনে ভাবছিল, এরা সবাই কতটা খুশি, কতটা আশাবাদী, অথচ আমি জানি না আমার ভবিষ্যৎ কেমন। আমি কি বাঁচবো নাকি এই সন্তানকে নিয়ে আমার জীবন শেষ হবে। তবুও আমি কারোর খুশি নষ্ট করব না। সবাই যেমন আশা করছে আমি তেমনই লড়বো। তার ভেতরে ভয়টা আড়াল করে বাইরের দুনিয়ায় সে শুধু হাসি ছড়িয়ে দিল। সেদিন দুপুরে হঠাৎ তুলির মা চলে এলেন মেয়ের শ্বশুর বাড়ি। তুলির শাশুড়ি আর বোন তাকে বরণ করে নিলেন। বাড়ি জুড়ে তখন এক ধরনের আনন্দময় পরিবেশ। সবাই তুলিকে যত্ন করছে, ছোট ছোট কাজের জন্য তাকে দাঁড়াতে দিচ্ছে না। তবুও আজ তুলির চোখে এক অদ্ভুত ভয় আর ক্লান্তি, যা মা দূর থেকে দেখি বুঝে ফেলেন। তুলির মা এক ফাঁকে মেয়েকে তার ঘরে নিয়ে গেলেন। মা ধীরে ধীরে বলেন, তুই কি করলি মা? তুই তো জানিস তোর শরীরে কত ঝুঁকি। ডাক্তারও বলেছিল বাচ্চা নিলে তোর প্রাণের আশঙ্কা আছে। তুই তাহলে কেন এমন করলি?
তুলি মাথা নিচু করে বসেছিল, হঠাৎ রাগ মেশানো গলায় বলল, তুমি তো জানো মা, বিয়ে হলে বাচ্চা একদিন হবেই, তাই না? তাহলে তুমি আমাকে কেন জোর করে বিয়ে দিলে? তখন তো তুমি এসব ভাবনি কেন? মা ভুরু কুচকে তাকালেন, তার গলায় এক ধরনের কাঁপুনি। আমি তোকে শুধু সুখী দেখতে চেয়েছিলাম রে মা। তোর একটা ঘর হবে, একজন ভালো মানুষ স্বামী থাকবে, এই তো চেয়েছিলাম। তুমি জানো না মা, বাচ্চা ছাড়া কখনো ঘর পূর্ণ হয় না, সংসার হয় না। তুমি সুখী বলতে যেটাকে বুঝেছো সেটা আমি বুঝি না। আমি চাই আমার স্বামী যেটা চায় সেটা পূর্ণ হোক। তাই বলে তুই এই ঝুঁকি নিবি? তুই জানিস না তোর কি হতে পারে? আমি নেইনি মা, আল্লাহ নিজে দিয়েছেন। বাচ্চা নেয়া বা না নেওয়া আমার হাতে নেই। আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে, এখনো যা হবে সেটাও আল্লাহর হাতে। মায়ের চোখে পানি চলে এলো। তিনি হতবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেন। কেমন বদলে গেছে মেয়ে। একসময় যে লাজুক আর ভীরু ছিল, আজ সে কতটা দৃঢ়, কতটা শক্ত। ঠিক তখনই হঠাৎ ঈশান ঘরে ঢুকলো, হাতে ফলের ব্যাগ, মুখে একরাশ ক্লান্তি আর ভালোবাসা। ঘরে ঢুকেই দুজনকে এমন গম্ভীর অবস্থায় দেখে চমকে উঠল। ঈশান হাসি দিয়ে বলল, আরে জান, কি নিয়ে এত গম্ভীর হয়ে বসে আছো? কি কথা হচ্ছে তোমাদের? তুলির মুখের রং পাল্টে গেল, আতঙ্ক মিশ্রিত কণ্ঠে বলল, না, তেমন কিছু না, মায়ের সাথে এমনি গল্প করছিলাম। মাও দ্রুত সামলে নিয়ে বললেন, হ্যাঁ বাবা, এমনি কথা হচ্ছিল। আমি ভাবলাম মেয়ের খবর নেই, তুমি এসেছো ভালোই হয়েছে। আমি তাহলে উঠি, তোমরা গল্প করো। এ কথা বলে তুলির মা ধীরে ধীরে বাইরে চলে গেলেন। ঈশান ফলগুলো টেবিলে রেখে তুলির পাশে এসে বসলো। কি রে জান, কেমন আছো? তুমি আজ এত চুপচাপ কেন? তুলি ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, কিছু না, ভালো আছি। ঈশান তার চুলে হাত বুলিয়ে দিল, কিন্তু তার মনে হচ্ছিল তুলির এই হাসির আড়ালে যেন কোনো ভয় লুকিয়ে আছে। চলতে চলতে 4 মাস কেটে গেল, কিন্তু সেই দিনটি অসময়ে এলো। হঠাৎ তুলির গা টান টান করতে লাগলো, মাথা ঘোরা শুরু হলো, আর থেকে থেকে শ্বাসকষ্ট হওয়ার মতন অবস্থা হয়ে উঠল। ঈশান তখনই ঘাড়ে তুলিকে ভর করে দ্রুত গাড়িতে তুলছে। গন্তব্য হাসপাতাল। হাসপাতালের চেয়ার থেকে উঠে ডাক্তার রোমানা কেবিনে ঢুকলো তারা। রোমানা তুলিকে এক নজর দেখে চুলকানো ভঙ্গিতে উঠে বসলেন। তার মুখে ছিল বোঝানো ক্রোধ আর তাৎক্ষণিক আতঙ্কের মিশলে। তিনি কয়েকটি পরীক্ষা করে দাঁড়িয়ে ঈশানের দিকে চেয়ে বলেন, তুমি আগে থেকেই জানো না ওর সমস্যার কথা বলেছি আমি আগেই বলেছিলাম বাচ্চাটা নষ্ট করে দিতে হবে, তাতে ওর জীবন রক্ষা পেতে পারে। এখন দেখছি ওর অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে। এভাবে আর চললে আমরা কিছুই করার মতো সময় পাবো না। ঈশান প্রথমে কিছু বুঝতে পারল না, কণ্ঠে কেঁপে ধরে বলল, আপনি কি বলছেন ডাক্তার? রোমানা চোখ কুচকে মুখে কঠোরতা এনে বললেন, আমি কি ভ্রান্ত বলেছি? তুমি কি জানো না যে ওর উপর পূর্বে জরায়ুতে অপারেশন হয়েছে? সেখানে পাথরের মতো কিছু ছিল। আমরা ওকে জানিয়েছিলাম তুলি যেন কখনই গর্ভে সন্তান রাখার ঝুঁকি না নেয়। বাচ্চা গর্ভে থাকলে এই শরীরটা তার কি পরিস্থিতি হবে তা বলা কঠিন অনেক, কিন্তু স্পষ্ট তুলির ক্ষেত্রে জন্ম দিলে মারাত্মক ঝুঁকি আছে। ঈশানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কথাগুলো কানে ঘুরতে লাগলো। পূর্বের অপারেশন, সতর্কবার্তা, আর এখন তুলি বাঁচাতে পারবে না এমন আশঙ্কা। সে দীর্ঘক্ষণ চুপ করে দাঁড়ালো। বুক ভেঙে গেল, হাত কেঁপে উঠল। কাঁধে থাকা তুলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখে অকারণেই বারবার জল উঠে এলো। হাসপাতালের সাদা দেওয়ালে রোমানার কথা ছিল জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে, আর ঈশানের মনে কেবল একটু আওয়াজ, কেন আমি জানিনি, কেন আমি শুনিনি, কেন আমি সময় মতো বুঝতে পারিনি? বাস্তবতা এত নিঠুর যে শব্দগুলো নড়বড়ে হয়ে পড়ল। হুড়োহুড়ি, মন খারাপ আর এক অপ্রত্যাশিত ভয়ে। তুলি বাঁচবে কিনা, না হলে কেমন করে তারা এখন থেকে এগোবে, এসব প্রশ্ন ঈশানের মনের মাঝে ধ্বনিত হতে লাগলো। হাসপাতালের কেবিনে নিস্তব্ধ বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। তুলিকে বেডে শুইয়ে দিয়ে ঈশান হঠাৎ দুহাত দিয়ে মাথা চেপে ধরল। মুখ লালচে হয়ে গেছে, চোখে রক্তিম ভাব। কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর হঠাৎ গর্জে উঠল সে, আপনি বাচ্চাটা নষ্ট করে দেন
ডাক্তার, আমার বাচ্চাকে চাই না আমি। তার গলাটা যেন ভেঙে যাচ্ছিল, চোখে জল জমে গেছে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এত বড় বাচ্চাকে এখন কিভাবে নষ্ট করব? এই পর্যায়ে বাচ্চা নষ্ট করলে তো এমনিতেই মরে যাবে আপনার স্ত্রী। ওর শরীর সে ধাক্কা নিতে পারবে না। আমি আমার তুলিকে চাই। তাহলে আমি কি করব ম্যাডাম? বলুন না, আমি কি করব এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আর আমাদের কিছু করার নেই। যতটা সম্ভব চেষ্টা করব, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর হাতে। যা করার তিনিই করবেন, সবটা আল্লাহর হাতে ছেড়ে দিন। ঈশান তক্ষুনি যেন একেবারে ভেঙে পড়ল, চেয়ারে বসে পড়ল, দুহাত মুখে চাপা দিয়ে নিঃশব্দে কান্না, বুকের ভেতর চাপা হাহাকার বেরিয়ে এলো ফিস ফিস করে। হে আল্লাহ, আমার তুলিকে বাঁচিয়ে নিন। আমার কিছু চাই না। রোমানা পাশে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য কিছু বলতে পারল না। চারিদিক নিস্তব্ধ, শুধু ঈশানের হাহাকারের প্রতিধ্বনি আর তুলির নিঃশ্বাসের শব্দ। যেন হাসপাতালের কোলাহলের ভেতর এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে, জীবন আর মৃত্যুর মাঝে। রাতের হাসপাতালে কেবিনে শুধু সাদা আলোটা নিস্তেজ হয়ে ঝুলে আছে। তুলির দুর্বল শরীর বেডে হেলান দিয়ে শুয়ে আছে। বাইরে থেকে শুধু হালকা আওয়াজ আসে, নাইট ডিউটি নার্সদের হাঁটার শব্দ, দূরে করিডোরে চুপচাপ ডাক্তারদের ফিসফিস, আর কেবিনের ভিতর চুপচাপ কান্নার এক অদৃশ্য স্রোত। ঈশান ধীরে ধীরে তুলির পাশে এসে বসল, দু চোখ লালচে ভিজে গেছে। তুলি এক পলক তার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। তুমি আমার কাছ থেকে এত বড় সত্যিটা কেন লুকালে তুলি? তুমি কি আমাকে বলতে পারতে না এই সত্যিটা? তুমি কেন আমাকে না জানিয়ে বাচ্চা রাখার সিদ্ধান্ত নিলে? যদি আমাকে জানাতে, আমি বাচ্চাটা নষ্ট করে দিতাম। আমি চাইনি তুমি সেই খুশিটা হারিয়ে ফেলো ঈশান। তুমি যে খুশি হারিয়েছিলে বাচ্চা হওয়ার খবর শুনে, আমি সেই হাসি মুছে ফেলতে পারিনি। আমি সারা জীবন তোমাকে খুশি দেখতে চাই। ঈশানের চোখে পানি জমে ওঠে। সে ধীরে ধীরে তুলির হাতটা নিচের দুহাতে নিয়ে বুকে চেপে ধরে। তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমার জীবন সুখী থাকবে? তুমি যদি চলে যাও আমি কিভাবে বাঁচবো? এত বড় ঝুঁকি তুমি কেন নিলে তুলি? আমি থাকি আর না থাকি, আমি তোমাকে বেঁচে থাকার মানে দিয়ে যাব। ঈশান, যার দিকে তাকিয়ে তোমার বাঁচতে ইচ্ছে করবে সে থাকবে। আমি শুধু চাই তুমি বেঁচে থাকো, হাসো। ঈশানের বুক কেঁপে ওঠে। সে তুলিকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়, চোখের জল থামাতে পারে না। আমি তোমাকে খুব ভালোবাসি তুলি। আমি তোমাকে ছাড়া কিছু দিয়ে থাকতে পারবো না। তোমাকে ছাড়া কিছুই নেই আমার। আমিও তোমাকে খুব ভালোবাসি ঈশান। আল্লাহ জানেন ভাগ্যে কি লিখে রেখেছেন। যা হবে তিনি জানেন। দুজনে চোখের পানি এক হয়ে যায়। কেবিনের নিস্তব্ধতা নেমে আসে, শুধু দুজনের হাতের উষ্ণতা আর বুকের ধুকপুকানি, যেন তারা দুজন মিলে ভাগ্যের সঙ্গে লড়াই করছে। বাইরে করিডোরটা নিরুপার ভারী হয়ে আছে, চারপাশে শুধু হাসপাতালের যন্ত্রপাতির শব্দ। তুলি বোনটা হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তুলির মায়ের দিকে তাকালো। মা, তুমি আমাকে আগে জানাওনি কেন? আমার বোনটার এত বড় অপারেশন, আর তুমি একটাও কথা বললে না আমার সঙ্গে। আমার থেকে এত বড় সত্যিটা কেন লুকালে? আমি আগে জানলে আমি তুলিকে কিছুতেই বাচ্চা নিতে দিতাম না। মা, আমি আমার বোনটাকে এই ঝুঁকির মুখে ফেলতাম না। এখন আমি নিজেকে কিভাবে ক্ষমা করব বলো? তুলির মা মুখ নামিয়ে ফুঁপিয়ে উঠলেন। তার চোখ দুটো লাল আর ভেজা, কিছু বলতে গিয়েও কথা আটকে যাচ্ছে গলায়। একসময় ঈশানের মা ধীরে ধীরে এগিয়ে এসে তুলি বোনের কাঁধে হাত রাখলেন। বৌমা, কান্না করো না মা, সবকিছু আল্লাহর হাতে। আমরা কেউ জানি না কি হবে। আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছে তাই হবে। আমাদের কারো কিছু দরকার নেই। তুলির বোন আরো জোরে ফুঁপিয়ে উঠল। আমার ছোট বোনটার এত বড় বিপদ কেন হলো আল্লাহ? তুমি ওকে ভালো করে দাও, ওকে বাঁচিয়ে রাখো আল্লাহ। তুলিমা কান্না লুকিয়ে মেয়ের হাত ধরল। সবে মিলে চুপচাপ চোখের পানি নিয়ে বসে থাকলো। ডাক্তার রোমানা কেবিন থেকে বের হয়ে ধীর পায়ে ঈশানের দিকে এগিয়ে এলেন। ঈশান ছুটে গিয়ে ডাকলেন, ডাক্তার ম্যাডাম, আমার তুলির কি হয়েছে? কবে ওকে বাড়ি নিয়ে যেতে পারবো? ডাক্তার রোমানা একটু থেমে গম্ভীর নিঃশ্বাস নিলেন। আমরা তুলিকে এখন রিলিজ দিতে পারবো না মিস্টার ঈশান। অন্তত এই কয়েকটা মাস ওকে হাসপাতালেই রাখতে হবে। ও চিকিৎসা চলবে এখানেই। বাড়িতে গেলে এই অবস্থা সামলানো সম্ভব নয়। বাড়িতে হাসপাতালের মতো সার্বক্ষণিক যত্নও দেওয়া যাবে না। ঈশান হঠাৎ ঘাবড়ে গিয়ে ডাক্তারকে শক্ত গলায় বলল,
আপনার যা দরকার তাই করুন ডাক্তার ম্যাডাম, যা খরচ লাগে লাগুক, আমি সব করব। শুধু আমার তুলিকে ভালো করে দিন। ভালো খারাপ আমাদের হাতে নেই মিস্টার ঈশান, সবই আল্লাহর ইচ্ছা। আমরা শুধু চেষ্টা করতে পারি। অন্তত আশা করছি আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারবো। ঈশান যেন বিদ্যুৎ খেয়ে গেল, চোখ লাল হয়ে উঠল। আপনি কি যা তা বলছেন? আমি আমার তুলিকে চাই। বাচ্চা না থাকলেও আমার আপত্তি নেই, আমার তুলি বেঁচে থাকুক, আমি ওকেই চাই। ডাক্তার রোমানা একটু শক্ত হয়ে উত্তর দিলেন। মিস্টার ঈশান, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা ডাক্তার, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু জীবন মৃত্যু আল্লাহর হাতে। ঈশান ধপ করে বেঞ্চে বসে পড়ল, মাথা দু হাতের ভেতর ঢুকিয়ে কাঁপতে লাগলো। ওর চোখ থেকে গড়িয়ে পড়ল অঝোর অশ্রু। ঈশান ধীরে ধীরে তুলির কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। মিলান আলোয় তুলি হেলান দিয়ে শুয়ে আছে, ক্লান্ত শরীর, কিন্তু মুখে সেই চেনা মায়াবী হাসি। ঈশান এগিয়ে গিয়ে তুলির হাত দু হাতের মুঠোয় নিয়ে বসলো। তার চোখে অঝোর অশ্রু, কণ্ঠ কাঁপছে। তুলি, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না, তুমি আমাকে একা করে দিও না প্লিজ। তুলি চমকে উঠে চোখ বড় বড় করে তাকালো। ঈশানের কাঁপা কণ্ঠ শুনে বুকটা হালকা কেঁপে উঠল। ধীরে ধীরে হাত বাড়িয়ে ঈশানের মুখ ছুঁয়ে দিল। আরে বোকা, কাঁদছো কেন? আমি কি মরে গেছি নাকি যে এত কান্না করছো? ঈশান তুলির হাত আরো শক্ত করে ধরে ফেলল। চোখের জল গড়িয়ে পড়ছে তুলির আঙ্গুলে। আমি ভয়ে আছি তুলি, আমি শুধু তোমাকেই চাই, আর কিছু নয়। তোমাকে হারানোর ভয়টা আমাকে পাগল করে দিচ্ছে। তুলি মুচকি হেসে মাথা নাড়ল। ভয় পেও না, আমি আছি। আল্লাহ যতদিন লিখে রেখেছেন ততদিন তোমার সঙ্গে থাকবো। কেঁদো না, আমার এই ছোট্ট প্রাণটা তোমার চোখের জল দেখতে চায় না। ঈশান মাথা নিচু করে তুলির কাঁধে মুখ লুকিয়ে ফেল। তুলি তখন তার চুলে হাত বুলিয়ে সান্ত্বনা দিল। আমি ঠিক আছি, তুমি শুধু আমার পাশে থেকো। দেখতে দেখতে কেটে গেল আরো 4টি মাস। এখন তুলি 9 মাস চলছে। সকাল থেকে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে উঠল। তার শ্বাস প্রশ্বাস অস্থির, শরীর কাঁপছে। সবাই আতঙ্কে হাসপাতালে করিডোরে দাঁড়িয়ে আছে। নার্স এসে বলল, সময় হয়ে গেছে, দ্রুত। তুলিকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। চারিদিকে নিস্তব্ধতা। তুলি মা হামর করে কাঁদছে। তুলি বোন বারবার দোয়া পড়ছে, হাত কাঁপছে। ঈশানের চোখ লাল হয়ে গেছে কান্নায়, ঠোঁট কাঁপছে। ঈশান টলতে টলতে ওয়াশরুমে গিয়ে অজু করলো। মেঝেতে মাথা রেখে আলোর কাছে নামাজ পড়ল। কণ্ঠরোধ করে ফিস ফিস করে বলল, আল্লাহ, আমার তুলিকে ফিরিয়ে দাও, আমার সুখটা কেড়ে নিও না। বাচ্চাটাকে দাও, কিন্তু আমার তুলিকে ফিরিয়ে দাও। ওদিকে অপারেশন থিয়েটারের দরজা বন্ধ, লাল আলো জ্বলছে। সময় যেন থমকে গেছে। তুলির মা বোনের কাঁদা আর থামে না। 2 ঘন্টা পরে হঠাৎ দরজা খুলে ডাক্তার রোমানা বেরিয়ে এলেন। মুখে গাম্ভীর্য, চোখে মুখে ক্লান্তি। তিনি হালকা নিঃশ্বাস ফেলে বলেন, অভিনন্দন, আপনার মেয়ে হয়েছে। ঈশান কাঁপা কণ্ঠে দৌড়ে গেলেন। আমার স্ত্রী কেমন আছে ডাক্তার? ডাক্তার রোমানা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, চোখ নামিয়ে নিলেন। সরি তুলি, তুলির অবস্থা খুব খারাপ। আমরা চেষ্টা করেছি, কিন্তু তাকে বাঁচানো যায়নি। এক মুহূর্তে যেন পৃথিবী থেমে গেল। সবার মুখ স্তব্ধ হয়ে গেল, আর্তনাদও যেন হারিয়ে গেল। তুলির মা বুক চাপড়ে কাঁদতে লাগলেন। বোন চিৎকার করে উঠল। ঈশান এক পা পিছিয়ে দরজার সাথে হেলান দিলেন। বুকের ভিতর তীব্র ব্যথা, চোখে অঝোর অশ্রু। হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লেন, মুখে শুধু একটি শব্দ, তুলি। তারপর মুখ ঢেকে কান্না। চারিদিকে কান্নার শব্দে হাসপাতালের করিডোর ভরে গেল। অপারেশন থিয়েটারে ঠান্ডা সাদা ঘর থেকে তখন তুলি নিথর দেহটাকে বের করে আনা হলো। করিডোরের বাতাসটা যেন জমাট বেঁধে গেল। চারিদিক নিস্তব্ধ। তুলির মা আর বোন বুক চাপড়ে কাঁদছে, কিন্তু ঈশান যেন সব কিছু শুনছে না। ধীরে ধীরে সে এগিয়ে গেল তুলির দিকে। সাদা চাদরে মোড়া মুখটা দেখে হঠাৎ তার চোখ ভিজে গেল। সে কাঁপা হাতে চাদরটা সরিয়ে তুলির মুখটা একবার ছুঁয়ে দিল। মুখের কোণে এখনো যেন এক ফোঁটা হাসি নিয়ে আছে। ঈশানের গলা ভার হয়ে এলো। ফিসফিস করে বলল,
শেষ পর্যন্ত আমাকে একা করে দিলে তুলি। আমি কি নিয়ে বাঁচবো এখন? তুমি না থাকলে এই ঘর, এই জীবন, এই পৃথিবী সব ফাঁকা। তার কণ্ঠ রোধ হয়ে গেল। সে তুলির নিথর হাতটা ধরে বসে পড়ল মেঝেতে। বুক ফেটে কান্না বেরিয়ে এলো। তুমি আমাকে এমন করে একা করে গেলে কেন তুলি? হঠাৎ পেছন থেকে ঈশানের মা এগিয়ে এলেন, চোখে তারও পানি, কিন্তু কণ্ঠের শক্তি। তিনি ঈশানের কাঁধে হাত রাখলেন, আরেক হাতে ছোট্ট নবজাতক মেয়েটিকে কোলে নিয়ে বললেন, বাবা, তুলি তোকে একা করে যায়নি, তোর বেঁচে থাকার কারণ দিয়ে গেছে। দেখ, এই মেয়েটি তোরই, তুই এই মেয়েকে নিয়ে বাঁচবি বাবু। ঈশান কাঁপতে কাঁপতে মুখ তুলল। নবজাতক মেয়েটির দিকে তাকিয়ে তার বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা, মায়া তৈরি হলো। সে কাঁপা হাতে মেয়েটিকে কোলে নিল। মেয়েটির ছোট্ট আঙ্গুলগুলো তার শার্ট আঁকড়ে ধরল। ঈশানের চোখে তখন ঝাপসা জল। সে ফিসফিস করে বলল, তোর জন্য তো আমাকে বাঁচতেই হবে। মা, তোর মা তো তোকে পৃথিবীতে আনার জন্য নিজের জীবন দিল। আমাকে তো এখন তোর জন্যই বাঁচতে হবে। কথাগুলো বলে সে মেয়েটিকে বুকে জড়িয়ে কান্না করতে লাগলো। চারপাশে শোকের আবহ হলো। সেই ছোট্ট মেয়েটি যেন নীরবে জীবনে নতুন আলো হয়ে ঈশানের বুকে শ্বাস নিচ্ছে। 5 বছর পরে একটা বিকেল, সূর্যের নরম আলোয় পার্কটা ভরে আছে। বাচ্চাদের হাসি, খেলার শব্দ চারিদিক থেকে ছড়িয়ে পড়েছে। বেঞ্চে বসে ঈশান চুপচাপ মেয়ের খেলা দেখছিল। তার চোখে মাঝে মাঝে ঝাপসা হয়ে উঠছিল তুলির মুখ। সেই হাসি, সেই শেষ হাসি, শেষ মুহূর্তটা এখনো যেন বুকের ভেতর হাহাকার জমে থাকে। কিন্তু সেই হাহাকার ঢাকার চেষ্টা করে ছোট্ট আরও। বাবার চোখে দুনিয়ার একমাত্র আলো সে। লাল ফ্রকে দৌড়াতে দৌড়াতে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ সে থেমে গেল। চোখ পড়ল এক মেয়ে, শান্ত চেহারা, সাদা নীল ড্রেস, চুল খোলা, হাতে একটা বই। নাম তার অহনা। আরও দৌড়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। আরও সরলভাবে বলল, আন্টি, তুমি আমার আম্মু হবে? অহনা অবাক হয়ে গেল। বইটা হাত থেকে প্রায় পড়িয়ে যাচ্ছিল। সে ঝুঁকে আরুর মুখের দিকে তাকালো। কি বলছো বাবু, তোমার আম্মু কোথায়? আরও ছোট্ট ঠোঁট কেঁপে উঠল। কণ্ঠে শিশুসুলভ সরলতা আর অভিমান মেশানো। আমার আম্মু না স্টার হয়ে গেছে, আকাশে চলে গেছে। আমি আম্মুকে খুব মিস করি, তাই তোমাকে আম্মু বানাতে চাই। অনার চোখে অদ্ভুত কষ্ট ভেসে উঠল। বাচ্চাটার কণ্ঠে যে নিঃসঙ্গতা, তা তার হৃদয় ছুঁয়ে গেল। সে মৃদু স্বরে বলল, তুমি তোমার আম্মুকে খুব মিস করো, তাই না? হ্যাঁ, খুব মিস করি। অনা কিছুক্ষণ চুপ করে থাকলো। মুখের ভেতর চাপা ব্যথা জমে উঠল। ঠিক তখনই ঈশান এগিয়ে এলো, কণ্ঠে বিরক্তি মেশানো দৃঢ়তা। আরু, এসব কি বলছো? চলো বাড়ি চলো। আরও মুখ নিচু করে বাবার দিকে তাকালো। ঈশান এক হাতে মেয়ের হাত ধরল, তারপর অহনার দিকে তাকিয়ে বলল, সরি, ও এখনো ছোট, মায়ের অভাবে না বুঝে বলে ফেলছে। অহনা কিছু বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল ঈশান আর আরুর চলে যাওয়ার দিকে। আর ঈশান হেঁটে যেতে যেতে মনে মনে তুলিকে আরও একবার মনে করলো। তুমি আমাকে একা করে গেলে, কিন্তু আমাদের মেয়েটা তোমাকে খুঁজে বেড়ায় প্রতিদিন। নরম বিকেলের রোদ ঘরে ঢুকে পড়েছে। আরও মুখ বার করে মেঝেতে বসে আছে। ছোট্ট হাত দুটো ক্রোচ করে রেখেছে বুকে, ঠোঁট ফুলিয়ে আছে। তুলির বোন এগিয়ে এসে আরুর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার সোনামণি? হঠাৎ এমন করে রাগ করছো কেন? আমি ওই আন্টিকে আমার আম্মু বানাবো, না হলে আমি কিছুই খাবো না। তুলির বোন চমকে উঠল। বুকের ভেতর কষ্টের ঢেউ বয়ে গেল। মনে মনে বলল, দেখ তুলি, তোর মেয়ে তোকে কতটা মিস করে। তুই কিভাবে চলে গেলি ওকে ছেড়ে? তুলির বোন মুখে হাসি আনার চেষ্টা করে বলল, কার কথা বলছো আরু? ওই আন্টির কথা, পার্কে যাকে দেখেছি, আমি ওই আন্টিকেই চাই। ও যদি আমার আম্মু না হয়, আমি থাকবো না এই বাড়িতে। আমি মায়ের কাছে চলে যাব, স্টার হয়ে যাব। বাড়ির সবাই থমকে গেল। ঈশানের মা ধীরে ধীরে এগিয়ে এসে আরুকে কোলে তুলে নিলেন। কি হয়েছে আমার দাদু ভাইয়ের? কেন এমন কথা বলছো? আরও ছোট্ট আঙ্গুল দিয়ে বাবার ঘরের দিকে দেখালো। তোমার ছেলেকে বিয়ে করতে বলো, না হলে আমি চলে যাব। ওই আন্টি আমার মা না হলে আমি এই বাড়িতে থাকবো না। ঈশানের মা চোখের পানি মুছলেন।
শিশুর সরল ভাষায় জমে থাকা যন্ত্রণা যেন চুরি হয়ে বিচ্ছে সবার বুকে। তিনি ধীরে ধীরে বললেন, বৌমা, এই মেয়েটা মায়ের জন্য কতটা কষ্ট পাচ্ছে দেখছো তো? এভাবে আর কতদিন চলবে? তারপর ঈশান মায়ের চোখে দৃঢ়তা এলো। তিনি নিঃশব্দে বলেন, ঈশানকে বিয়ে করতে বলবো। মেয়েটা মায়ের জন্য কত কষ্ট পাচ্ছে, ওকে আর এভাবে বেদনায় বড় হতে দেয়া যায় না। ঘরের চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। ঈশান দরজার কাছে দাঁড়িয়ে সব কথা শুনছিল। বুকের ভেতরটা হু হু করে উঠল। আরুর কান্নার তুলির স্মৃতি মিশে এক অদ্ভুত যন্ত্রণা। রাত গভীর, ঘরে নীরবতা, শুধু হালকা বাতাসে জানালার পর্দা তুলছে। ঈশান বিছানায় বসে আছে, হাতে তুলির একটি ছবি। ছবিটার দিকে তাকিয়ে তার চোখ ভিজে এলো। ঠিক তখনই ঈশানের মা ধীরে ধীরে ঘরে ঢুকলেন। পাশে এসে বসলেন ছেলের। ঈশান, তোকে এবার বিয়ে করতেই হবে বাবা। মেয়েটার দিকে আর তাকানো যায় না, কেমন কষ্ট পাচ্ছে ও। মা, তুমি তো জানো আমি তুলিকে কতটা ভালোবাসি। ও ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমি তোকে তুলিকে ভুলতে বলছি না বাবা, কেউই তুলির জায়গা নিতে পারবে না। কিন্তু শুধু তুই আরুর জন্য একটা মা এনে দে। ছোট্ট মেয়েটা মায়ের অভাবে কেমন ভেঙে যাচ্ছে দেখছিস না? মা, জানো তো সৎ মা কখনো আপন হয় না। আমি কিভাবে আমার মেয়েকে কারো হাতে তুলে দেই? সব মেয়ে একরকম হয় না ঈশান। তুই যদি তাকে ভালোবাসিস, সেও তোকে ভালোবাসবে। আর ভালোবাসলে তোকে মানতেই হবে। তোকে ভালোবাসতে হলে আরুকেও ভালোবাসতে হবে। ঈশান চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে মা, শুধু আরুর জন্যই না হয় আবার একটা চেষ্টা করি। মায়ের চোখে স্বস্তির ঝিলিক ফুটল। তাহলে কালই আরুর পছন্দ করা মেয়েটার খবর নিয়ে আসি, তার পরিবারের সাথে কথা বলবো। ঈশান গভীর শ্বাস ফেলে ছবিটার দিকে আবার একবার তাকালো। তারপর মাকে দেখে মিলান হেসে বলল, যা ভালো মনে হয় করো মা। ঈশানের কণ্ঠে ছিল দ্বিধা, ব্যথা। শুধু মেয়ের জন্য নিজের ভাঙা হৃদয়ের উপরে নতুন গল্পের দরজা খোলার চেষ্টা। 15 দিন পর আজ আরুর পছন্দ করা মেয়ের সাথে ঈশানের বিয়ে। সারা বাড়ি আলো আর সাজসজ্জায় ভরে গেছে। আরও খুশিতে সারা বাড়ি ঘুরে ঘুরে সবাইকে বলছে তার নতুন মা আসছে। ঈশানের মা মুখে হাসি লুকাতে পারছে না। আরও আজ সত্যি যেন তার ছোট্ট পরীর মতো লাগছে। বিয়ের সব আচার শেষ। কনের সাজে অহনা লাজুক মুখে বসে আছে। আরও দৌড়ে এসে অহনার পাশে বসে বলল, দেখেছো, তোমাকে আমার মা বানিয়ে ফেললাম। অহনা হেসে আরুর গাল টেনে বলল, আমার তোমাকে এত ভালো লাগছে যে তোমার মা না হয়ে পারলাম না। তুলির বোন পাশে দাঁড়িয়ে সব কিছু দেখে হেসে ফেল। রাতে বাসরে ঘরটা ফুলে সাজানো, হালকা আলো জ্বলছে। অহনা লাজুক মুখে বিছানার এক পাশে বসে আছে। আরও তখনও অহনার কোলে বসে গল্প করছে। এই সময় ঈশান ঘরে ঢুকতেই আরও উঠে দাঁড়ালো। কই যাচ্ছ মা? দাদি বলেছে আজ আমি দাদির কাছেই থাকবো। এই বলে দৌড় দিয়ে চলে গেল আরও। ঈশান দরজা বন্ধ করে ধীরে ধীরে অহনার কাছে এগিয়ে এলো, চোখে এক ধরনের শান্তি আর কৃতজ্ঞতা। আমি আমার মেয়ের জন্য এই বিয়েটা করছি, আপনি জানেন নিশ্চয়ই। অহনার ঠোঁটে দুষ্টু হাসি এনে বলল, আমিও আপনার মেয়ের জন্যই বিয়েতে রাজি হচ্ছি। না হলে আপনার মতো বুড়ো ব্যাটাকে কে বিয়ে করবে, কোন দুঃখে? ঈশান এক মুহূর্তের জন্য অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তারপর মনে মনে খুশি হলো, অন্তত এই মেয়েটা আরুকে মেনে নিয়েছে। অহনা ধীরে ধীরে উঠে এসে ঈশানের সামনে দাঁড়ালো। তারপর আচমকা দুহাতে তাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিল। ঈশান চমকে উঠে বলল, আরে কি করছেন আপনি? অহনা ঠোঁট বাঁকিয়ে দুষ্টু হেসে কাছে ঝুঁকল। কেন, শুধু মেয়েকে ভালোবাসলে হবে নাকি? মেয়ের বাবাকেও তো ভালোবাসতে হবে। ঈশান অসহায় মুখে তাকিয়ে রইল। দেখেন, আমার সময় লাগবে। 5 বছর তো সময় নিয়েছেন, আর কত সময় নেবেন এখন আর কথা নয়, এখন শুধু ভালোবাসা। এই বলে অহনা ঝুঁকে গিয়ে ঈশানের ঠোঁটে নরম কিস বসালো। ঈশানের বুকের ভেতর কেমন যেন ঝড় বয়ে গেল। এতদিন পরে নারীর শরীরের উষ্ণ স্পর্শে তার সমস্ত বাঁধ ভেঙে গেল। সেও অহনার ঠোঁটকে শক্ত করে চেপে ধরে মেতে উঠল সেই ভালোবাসায়। সকালের হালকা রোদ। ঈশান ফ্রেশ হয়ে বারান্দায় চেয়ারে বসে আছে, হাতে তুলের একটা ছোট্ট ছবি।
আঙ্গুল দিয়ে ছবিটার গালে হাত বোলাতে বোলাতে নিচু গলায় বলছে, দেখো তুলি, আজ আমার শরীরে অন্য নারীর স্পর্শ। তুমি নিশ্চয়ই এটা চেয়েছিলে, তাই না? আরুর জন্য আমি বাঁচি, কিন্তু আমি কিছুতেই তোমাকে ভুলতে পারছি না। তুমি ছাড়া আমার সবকিছু ফাঁকা মনে হয়। ঈশানের চোখ দুটো ভিজে উঠল। হঠাৎ পিছন থেকে নরম একটা হাত এসে তার কাঁধে পড়ল। ঈশান ঘুরে তাকাতেই অহনা শান্ত মুখে পাশে বসে ধীরে ধীরে বলল, আমি তো চাই না আপনি তুলি আপুকে ভুলে যান। আপুকে ভুলতে বলার সাহসও আমার নেই। আমি শুধু চাই আপনি আমার মনের একপাশে আমাকে একটু জায়গা দেন, যেন আমি বলতে পারি আমার স্বামী আমাকে ভালোবাসে। অনার গলায় কষ্ট আর ভালোবাসার মিশ্র সুর। ঈশান কিছুক্ষণ নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। তুলির ছবিটার দিকে তাকালো, তারপর আবার অহনার দিকে। তার চোখ ভিজে কিন্তু শান্ত এক দৃষ্টি, যেন জীবনের নতুন এক অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত। অফিস থেকে ক্লান্ত শরীরে ঈশান বাসায় ফিরল। দরজায় ঢুকতেই কানে এলো আরুর হাসির কিলকিল শব্দ। ভেতরে গিয়ে দেখলো আরু সোফার উপরে দাঁড়িয়ে 2 হাত দিয়ে বেলুন মারছে, আর অহনা নিচে দাঁড়িয়ে একেবারে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে তাকে ধরার ভান করছে। আম্মু ধরতে পারছো না দেখছি। 1 মিনিট দাঁড়াও, আজ তোমাকে ধরেই ছাড়বো। দুজনে খুনসুটি দেখে ঘরের পরিবেশ যেন উজ্জ্বল হয়ে উঠল। ঠিক তখনই ঈশানের মা এগিয়ে এসে ঈশানের কাঁধে হাত রেখে বলেন, দেখছিস বাবা, আজ আরও কত খুশি। মেয়েটা অহনা অনেক ভালো, আমার দাদুকে যেন নিজের সন্তানের মতোই ভালোবাসে। ঈশান তাকিয়ে দেখল, সত্যি আরুর মুখে এমন আনন্দ অনেকদিন পর ফুটেছে। নিঃশ্বাস ফেলে আস্তে বলল, দোয়া করো মা, অহনা যেন সারা জীবন এমনই থাকে। ঈশানের মা মমতা ভরা চোখে তাকিয়ে বলেন, ইনশাআল্লাহ বাবা, আমার মন বলছে মেয়েটা এমনই ভালোই থাকবে সারা জীবন। অহনা তখন আরুর সাথে খেলায় ব্যস্ত, কিন্তু ঈশানের চোখে এক অজানা শান্তির ছায়া নেমে এলো। রাতের আকাশে অসংখ্য তারা ঝিকিমিকি করছে। ঈশান ছাদে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলল, দেখছো তুলি, তোমার মেয়ে তোমার জন্যই সতীন নিয়ে এসেছে আমার জীবনে। ঠিক তখনই পিছন থেকে ধীরে ধীরে এসে অহনা ঈশানের কাঁধে হাত রাখল। একদম এসব বলবে না। আমি তুলি আপুর বোন, বোনের মেয়ে তো আমারই মেয়ে, আরও আমারও সন্তান হয়ে গেছে। আমি ওকে সবসময় নিজের সন্তানের মতোই ভালোবাসবো। ঈশান চোখ তুলে অহনার দিকে তাকালো। নীরব মুহূর্তেই দুজনের চোখে চোখ আটকে গেল। তোমাকে পেয়ে জীবনে আবার বাঁচার মানে খুঁজে পেলাম অহনা। ঠিক তখনই ছোট্ট পায়ে দৌড়াতে দৌড়াতে আরও এসে দুজনের মাঝখানে দাঁড়ালো। আমি হলাম বাবা প্রথম বাচ্চার কারণ, আর আম্মু তুমি বাবার দ্বিতীয় বাচ্চার কারণ। তুমি কিন্তু আমার থেকে পেছনে। অহনা নরম হেসে আরুর মাথায় হাত বুলিয়ে দিল। আমি সারা জীবন তোমার পিছনে থাকতে চাই আরু। ঈশান দুজনকে বুকে টেনে নিয়ে ফিস ফিস করে বলল, আমি চাই তোমাদের দুজনকে আমার পাশে রাখতে সারা জীবন। তিনজনের মুখে তখন একই রকম শান্তির ছাপ, আর উপরের আকাশে যেন তারাও আশীর্বাদ করে ঝিকিমিকি করছে।